যাব তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বরে কেঁপে উঠলাম, এই মায়া, কোথায় যাচ্ছ? আমি চমকে উঠে দেখলাম দেয়ালের ওপাশ থেকে পাশের বাসার আন্টি আমাকে ডাকছে। আমি যখনই ঘরে একা থাকি কে আমাকে ডাকে, কে আমাকে বলে, পরীক্ষা ভালো হবে দাদু ভাই, দেখো পরীক্ষা ভালো হবে। কে আমার কানের কাছে বারবার ডাকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আরও নতুন একটা এপিসোড, আরও নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন। একটা প্রশ্ন আপনাদের করতে চাই। আমরা যখন লাইভ করি তখন অনেক ধরনের কমেন্ট পড়ি, তো তার মধ্যে একটা কমেন্ট ছিল খুব অদ্ভুত, যে আপনাদের এত বড় একটা প্ল্যাটফর্ম, তারপরেও যারা শুনছেন তারা কেন আপনাদেরকে লাইক দেন না। আমি উত্তর দিতে পারিনি, কারণ আমি আসলেই জানি না যারা শুনছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক কেন দেবেন না, সাবস্ক্রাইব কেন করবেন না, বেল আইকনে কেন ক্লিক করবেন না, আমার জানা নেই। আমি বরং ঘটনায় যাই, এবং এই ঘটনাটি যে আপনাদের ভালো লাগবে সেই বিষয়টি আমাদের মোটামুটি জানা আছে। সো আমার যেটা কাজ আমি সেটাই করি। চলুন ঘটনায় যাওয়া যাক। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। সামনে আমার এইচএসসি পরীক্ষা, তাই এক প্রকার পড়া শেষ করে রাত 3টায় আপনাকে এই ঘটনা লেখা। দীর্ঘ 7 বছর ধরে ভূত এফএমের সাথে আছি। ক্লাস 5 থেকে শুরু করে এখন আমি দ্বাদশ শ্রেণীতে আপনার শো শুনি সবসময়। মাঝে ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও শুরু হলো ভূত.com। রেগুলার শুনলেও কখনো নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করা হয়নি। আজ আমি শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ছোট ছোট ঘটনা এবং স্বপ্ন, যেগুলোর উত্তর আমি আজও পাইনি। তাই বেশি কথা না বলে আমার পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। লেখায় সকল ভুল ত্রুটির জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তন্নি, পড়াশোনা করছি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। ঠিকানা তিনি বলেছেন প্রকাশের দরকার নেই, আমি প্রকাশ করলাম না। ঘটনা 1। আমার বয়স 4 বছর থাকাকালীন আমার মা আমাদের গ্রামের বাড়ি ছেড়ে আমাদের নানু বাড়ি বরিশাল শহরে চলে আসেন। এর অন্যতম কারণ ছিল গ্রামে ঠিকমতো স্কুল বা পড়াশোনার উন্নত ব্যবস্থা না থাকা। এর আগে আমি বলে রাখি, আমরা 3 ভাই বোন। আমি মেজো, আমার বড় বোন এবং আমার ছোট ভাই। আমরা যেখানে থাকতাম তার কিছুটা সামনে ছিল খাবার পানির টিউবওয়েল, অর্থাৎ খাবার পানি আনতে হলে আমাদের 2 মিনিট এগিয়ে বাসার সামনে কিছুটা বন জঙ্গলে ঘেরা জায়গায় গিয়ে পানি আনতে হতো। এভাবে একদিন সন্ধ্যা হবে এমন একটা মুহূর্তে আম্মু আমাকে নিয়ে পানি আনতে চান। আমি সম্ভবত তখন ক্লাস 3তে পড়ি। আম্মু সাধারণভাবেই আমাকে পাশে দাঁড় করিয়ে টিউবওয়েল থেকে পানি তুলছিলেন। আগেই বলেছি জায়গাটা একটু বন জঙ্গলে ঘেরা ছিল। কলের সামনেই একটা পুরনো বড়ই গাছ ছিল, যেটায় 12 মাস বড়ই হতো। আমি নিচে বসে বসে বড়ই কুড়াচ্ছিলাম। হঠাৎ মাটি থেকে একটি বড়ই তুলে সামনে তাকাতেই যা দেখি তা হয়তো আমি সারা জীবন স্পষ্ট মনে রাখব। দেখলাম সাদা জুব্বা পরা একজন দাঁড়িওয়ালা লোক মাটি থেকে 2-3 ইঞ্চি উপরে ভেসে ভেসে যাচ্ছেন, এবং লোকটা এত স্বচ্ছ দেখতে মনে হচ্ছিল পানির মতন। তার ভেতর থেকে অপর পাশের সবকিছু দেখা যাচ্ছিল। আমার দিকে লোকটি একবারও তাকায়নি। মনে হচ্ছিল পাশ থেকে কেউ হেঁটে যাচ্ছে আর আমি তাকিয়ে দেখছি। এমনভাবে তাকিয়েছিলাম যে চোখের পলক ফেলতেই এক নিমিষেই লোকটি গায়েব হয়ে গেল, আর খুঁজে পেলাম না। আম্মুরও পানি উঠানো শেষ হলো। তখন আম্মুকে কিছু না বলে বাসায় চলে আসলাম, কিন্তু সবাইকে পরে বিষয়টি বললে বিষয়টি নিয়ে সবাই খুব হাসাহাসি করে এবং ভুল বলে উড়িয়ে দেয়। কিন্তু আমার তখন এসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাহলে আমি কেন হঠাৎ এসব দেখব, তাও বাস্তবে চোখের সামনে? সবকিছু এত ভুল হয় কিভাবে? আজও আমি জানি না উনি কে ছিলেন।
স্বপ্ন এক। আমি কেন জানি অনেক বাজে স্বপ্ন দেখি সব সময়। বলা যায় আমার সব স্বপ্ন একটি কালো অবয়বকে নিয়ে। আমি বেশ সাহসী প্রকৃতির একটা মেয়ে। আমার এসব বিষয়ে একটু কমই ভয় লাগে। এভাবে একদিন স্বপ্নে দেখছি একটা কালো ছায়া আমাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা গাছের সাথে আমি বাঁধা। কালো ছায়াটা আমার সামনে খুব জোরে জোরে চিৎকার করছে আর আমাকে কেন্দ্র করে ঘুরছে। আমাকে ধরার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি জোরে জোরে সূরা আরবি হরফ উচ্চারণ করার চেষ্টা করছি। অনেক চেষ্টার পর আরবি উচ্চারণ করতেই ছায়াটা আমার সামনে থেকে চলে যায় আর আমার ঘুম ভেঙে যায়। আর আমি উঠে দেখি আমার হাত পা পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ বসে থেকে বাজে স্বপ্ন ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সব স্বপ্নেই আমি স্পষ্টভাবে বুঝতে পারি সে আমাকে ধরতে বা ক্ষতি করতে চায়, কিন্তু কোনো একটা বাধার জন্য সে আমাকে কখনো স্পর্শ করতে পারে না। ঘটনা 2। অনেক দিন একই স্বপ্ন দেখতে দেখতে আমি তেমন আর বিষয়গুলোকে পাত্তা দেই না। বাসায় বললেও সবাই মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। বাসায় আর বলা হয় না, আমি একাই ঘুমাই। এভাবে একদিন রাত সম্ভবত 1টা, আমি শুয়ে আছি আর আমার ফোন ঘাঁটছি। হঠাৎ মনে হলো আমার মাথার কাছে কেউ একটা হাত রেখেছে। আমি হঠাৎ উঠে ফোনের লাইট অন করে দেখি কিছু নেই। কিছুক্ষণ পর মনে হলো মশারি ধরে কেউ টান দিচ্ছে, কিন্তু এবারও কিছু পেলাম না। তখন আমি ফোন রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সেদিন রাতে আর তেমন কিছু হয় না আমার সাথে। এভাবে বেশ কিছুদিন চলার পর আম্মুকে এবার বেশ কড়া গলায় বললাম হুজুরের কাছে যাব। আম্মুও ব্যাপারটা এবার গুরুত্ব সহকারে নিলেন আর পরদিন বেশ ভোরে এক হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরকে আমি তেমন কিছুই বলিনি, আম্মুও বলেননি, শুধু বলেন একটা শরীর বন্ধ করার তাবিজ দিতে। হুজুরও একটি তাবিজ দেন, তবে তাবিজের ওপর যে শক্ত আবরণটা থাকে সেটা ছাড়া, অর্থাৎ শুধু কাগজের তাবিজটা দিয়ে বলেন, দেখো মা, আমার কাছে তো মাদুলি শেষ হয়ে গেছে, তুমি একটা মাদুলি কিনে তাবিজটা লাগিয়ে নিও। আমাদের আঞ্চলিক ভাষায় তাবিজের শক্ত আবরণকে মাদুলি বলে। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে চলে আসি আর খুব আশ্চর্যজনকভাবে আমার এত ঘুম পাচ্ছিল সারা রাস্তা জুড়ে যে আমি বাসায় এসে তাবিজটা হাতে নিয়েই তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ি। খুব অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি। আর এর ফলস্বরূপ আমি ঘুম থেকে উঠে তাবিজটা আর খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর যখন ওটা পাই না, আম্মুকে আর কিছুই জানাই না, কারণ আম্মু জানার পর অনেক বকাঝকার রাগ করবেন। এটা ভেবে আমি চুপ থাকি। ঘটনা 3। আমার আম্মুর বান্ধবী রুনা আন্টি, এটি ছদ্মনাম। তার বিয়ের অনেক বছর হলেও কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে নানান ডাক্তার দেখানো সহ নানা কবিরাজ আরও অনেক কিছু দেখিয়েছেন, লাভ হয় না। এভাবে এক মহিলার খোঁজ পান যিনি এ ব্যাপারে তাদের সাহায্য করতে পারবেন। ওই মহিলার বাড়ি বরিশালের স্বরূপকাঠির কোনো একটি জায়গায়, আমি নামটা বলতে চাচ্ছি না। স্বরূপকাঠি বরিশালের অন্যতম জনপ্রিয় একটি জায়গা পেয়ারা বাগানের জন্য। আমরা সবাই মিলে ঠিক করি পেয়ারা বাগান ঘোরাঘুরির পাশাপাশি ওই মহিলার সাথেও দেখা করে আসব। যেই ভাবা সেই কাজ। আমরা সবাই দিন ঠিক করে রওনা দেই। এর আগে বলে রাখি, আমার খালামণির বাসাও স্বরূপকাঠি, আর ওই মহিলার খোঁজ আমার খালামণিই দিয়েছিলেন। এভাবে পেয়ারা বাগান ঘোরার পর খালামণির বাসায় আমরা সবাই যাই। যাওয়ার কিছুক্ষণ পর মহিলাটি আসেন। কোনো কথা ছাড়াই আমাদের সামনে বসেন। বিড়বিড় করে কিছু একটা পরে নিজের শাড়ির ঘোমটা দিয়ে মুখ ঢেকে দুলতে থাকেন আর কিছু একটা পড়তে থাকেন ফিসফিস করে। এভাবে 2-3 মিনিট দোলার পর সামনে গিয়ে রোগীকে অর্থাৎ আন্টিকে বসতে বলেন। আন্টি বসার পর আন্টির নামে সব তথ্য উনি দিতে থাকেন, যেটা আসলেই অবাক করা ছিল। কিন্তু আন্টির কোনো সমস্যা নেই বলে ভালো ডাক্তার দেখাতে বলেন মহিলাটি।
এরপর আম্মু আমাকে বসতে বলেন আর আমিও বসে পড়ি। তখন মহিলাটি বলেন, আছে, খারাপ জিনিস আছে, ধরতে চায় তোকে, ক্ষতি করতে চায়, কিন্তু পারবে না, কখনো পারবে না, কারণ ভালো জিনিসও আছে। উনি জিন এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ না করে জিনিস বলেছিলেন যেটা কিছুটা অস্পষ্ট ছিল আমার কাছে, তাই আমি ওনার কথা তেমন একটা গুরুত্ব দেইনি। আন্দাজে বলেছে এটাই আমি ধরে নিই। তবে কিছুদিন এই বিষয়টি নিয়ে ভেবে আমি দেখলাম, আসলে নিজেকে প্রশ্ন করলাম, উনি তো আমাকে চেনেন না কোনোভাবেই, এত আন্দাজে কিভাবে বলতে পারেন আর এত নির্দিষ্ট তথ্য বা কিভাবে দিতে পারেন। এরপর আর এগুলো নিয়ে তেমন কিছু ভাবা হয় না, তেমন একটা সমস্যাও হয় না। স্বপ্ন 2। এসবের পর আমি মাসে সপ্তাহে ওই অবয়বটাকে দেখতাম স্বপ্নে। কখনো কখনো স্বপ্নগুলো হতো ভয়ঙ্কর, কখনো কখনো মনেও থাকতো না। এভাবেই স্বাভাবিক পর্যায়ে সবকিছু চলছিল বা চলছে। তবে আরেকদিন রাতে দেখি এক হাড় হিম করা স্বপ্ন। আমি কোনো এক জায়গায় এসেছি, তবে জায়গাটা আমার চেনা না। চারপাশে গাছপালা আর ধান ক্ষেতের মতো একটা জায়গা। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যেমন চারপাশ অন্ধকার হয়ে যায়, সব দেখা যায় ঠিক তেমন একটা পরিবেশ। কোথাও কেউ নেই, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। হঠাৎ শুনতে পাচ্ছি একটা বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ ধরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি 5-6 মাসের একটা বাচ্চা কান্না করছে। আমি বাচ্চাটাকে কোলে নিতে দেখি সামনে একটা বড় গাছ, আর গাছের নিচে আমার আম্মু আর আপু বসা। নামাজের রুকুতে যেভাবে আমরা বসি ঠিক সেভাবে, তবে তাদের চেহারা দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে বসে আছে। আমি তখন বললাম, বাচ্চাটা এত কান্না করছে, তোমরা একটু কোলে নাও। এটা বলতে বলতে আমি তাদের দুজনের মাঝখানে এসে পড়ি। বসার পর আমি বুঝতে পারলাম এরা আমার আম্মু বা আপু নন। তৎক্ষণাৎ আমি উঠে আসার চেষ্টা করলাম, আর এই চেষ্টা করার সাথে সাথেই আম্মুর মতো অবয়বটা আমার চুল টেনে ধরে, আর আপুর মতো অবয়বটা আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে চিৎকার করতে থাকে। আমি জোরে জোরে স্পষ্টভাবে সূরা ফালাক নাস পড়ে বাচ্চাটার গায়ে ফোঁ দিতেই অবয়ব দুটো গায়েব হয়ে যায়, আর আমার ঘুম ভেঙে যায়। আমি নড়তে পারছি না ভয়ে, এমন একটা অবস্থা। উঠে দেখি 4টার কাছাকাছি সময়। কিছুক্ষণ বসে থেকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে আমি প্রতিনিয়ত একই স্বপ্ন দেখতে থাকি, তবে সামনাসামনি কোনো কিছু দেখি না, আর কোনো ক্ষতিও আমার হয়নি। তবে অস্বাভাবিকভাবে আমার চোখের নিচে কালো দাগ, সবকিছু ভুলে যাওয়া, বিনা কারণে কান্না বা মন খারাপ থাকা, এগুলো আমাকে ভয়ঙ্করভাবে ঘিরে ধরেছে। জানি না কেন এগুলো হয়, তবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবকিছু ঠিক হয়ে যায়। এগুলো ছাড়াও আমার সাথে আরো ছোট বড় নানান রকমের ঘটনা আছে, ঘটে থাকে যেগুলো। ভয়ানক স্বপ্ন আমি প্রায়ই দেখে থাকি। তার সব ঘটনা একদিন লিখে পাঠাবো না হয়। যদি এই ঘটনা সবার কাছে ভালো লাগে তাহলে আবারও পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি বলবো যে যারা আসলেই চান যে তিনি আরও ঘটনা পাঠান, তারা দয়া করে একটু কমেন্ট সেকশনে লিখবেন যে আপনারা এই ধরনের ঘটনা বা তার ঘটনা আরও চান, তাহলে উনি জেনে যাবেন। আর ওই যে বললাম লাইক আর শেয়ারের ব্যাপারটা, সেটা যদি করেন তাহলে তো কথাই নেই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আমার সালাম গ্রহণ করবেন। আমি সিয়াম, আপনার
লাখো ভক্তের একজন। বর্তমানে সেন্ট গ্রেগরিস কলেজে পড়ছি। আমার বাড়ি বগুড়া জেলার ধূপচাচিয়া এলাকায়। ঘটনাটি সেখানেই ঘটেছে। 3 বছর হলেও ভাবছি ঘটনাটি পাঠাবো, কিন্তু পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও কর্তৃপক্ষের অনুমতি নিতে বেশ কিছুটা সময় লেগে যায়। যদি ভালো লাগে পড়ে শোনালে খুশি হব। আমি পড়ছি ঘটনাটি। 3 বছর ধরে আপনি যে ঘটনাটির পেছনে লেগে আছেন এবং আমাদের পাঠিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। মূল ঘটনাটা একটা জমি নিয়ে। প্রায় 10-12 বিঘা জমি হবে, মেইন উপজেলা শহরের ভেতরেই। জমিটার ভেতরে 2টা পুকুর এবং একটা ছোট জলাশয় আছে। অনেক ছোট বড় গাছ এবং বাঁশ ঝাড় আছে। পুকুরের পাড় দিয়ে এখনো অনেক ঝোপঝাড়। মানুষ যাতায়াত করে না বললেই চলে, কিন্তু জমির মালিক অজানা কারণে অনেক বছর যাবৎ জমিটি ফেলে রেখেছেন। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছিলাম 2টা পুকুরের একটাতে বড় মাছের চাষ করা হয়, অন্যটাতে ছোট। কখনো বড় মাছের পুকুর থেকে মাছ ধরতে দেখিনি, কিন্তু প্রতি বছর সেখানে বড় মাছ ছাড়া হয়। আমার বাসার পাশে হওয়ায় আমি মাঝে মাঝে বড়শি ফেলে মাছ ধরতাম। বড় মাছের পুকুরে বড়শি ফেললে আমার বাবা বকা দিত। আমি কারো কথা শুনতাম না। 2016 সালে এমনি একদিন দুপুরবেলা লুকিয়ে বড়শি ফেলেছি। একটা মাছ ধরার পর দেখি পুকুরের মাঝখানে ঘূর্ণিঝড়ের মতো পানি ঘুরছে। আমি অনেক ভয় পেয়ে যাই এবং বাসায় আসার জন্য দৌড় দেই। মনে হলো কেউ আমার পা ধরে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। বলে রাখা ভালো, পুকুরের সাথে লাগানো একটি মসজিদ এবং আমাদের বাসা। আমি তখন শব্দ শুনে খেয়াল করলাম মসজিদের ছাদ থেকে ভারী একটা কিছু পুকুরে পড়ল। সাথে সাথে আমার পা মুক্ত হয়ে গেল এবং আমি বাসায় চলে আসলাম। বাসার সবাইকে জানালাম। সবাই মুখে বলল, বাবা তোমার মনের ভুল, কিন্তু চাপা ভয় সবাইকে ছেয়ে গেল। এরপর আমার সাথে কখনোই কিছু হয়নি। আমি ভাবতে শুরু করেছিলাম সত্যি হয়তো আমার মনের ভুল, হয়তো গাছের শেকড় আটকে গিয়েছিল পায়ে। 2020 সালে লকডাউনে আমরা সব ভাই, চাচা, বাবা একসাথে বাসায় নামাজ পড়তাম এবং নামাজ শেষে গল্প করতাম। কথা প্রসঙ্গে আমার চাচা বলল, আক্কাস ভাইয়ের বড় ছেলে নতুন বাসা করছে। কথাটা শুনে আমার বাবা বলল, আবার সেই সমস্যা দেখা দেবে। এই কথা শোনার পর আমি কৌতূহলী হয়ে উঠলাম। আমি পরে এক সময় আমার চাচার কাছ থেকে মূল ঘটনা শুনলাম। চাচা যেভাবে বলেছেন এবং আক্কাস চাচার ছেলের থেকে নেয়া তথ্য মিলিয়ে আমি বলার চেষ্টা করছি। 2002 সালে আক্কাস ভাই বাড়ি করবে ওই জায়গায়, একদম রাস্তার পাশে। বাড়ি করার কাজ শুরু হয়ে গেছে। বাড়ির ভিত খোঁড়া হয়, কিন্তু পরদিন দেখা যায় সেই ভিত ভরাট করা। প্রথমবার সবাই ধারণা করলো যে কেউ শত্রুতা করে এমনটা করেছে। তৃতীয় দিন এমনটা হওয়ায় তিনি বুঝতে পারেন এটা সাধারণ কিছু নয়। বিভিন্ন জায়গায় হুজুর কবিরাজকে আসতে বলেন। প্রথমে তারা আসতে চায়, কিন্তু পরদিন আর আসে না। সবাই বলে এর সমাধান কেউ করতে পারবে না। এভাবে 2 মাস পার হয়ে যায়। এরপর উত্তরবঙ্গের অনেক বড় একজন পীর এই সমস্যা শুনতে আসতে চান। নির্দিষ্ট দিনে তিনি আসেন এবং একটা জায়নামাজ এবং 2 কেজি বাতাসা নিয়ে আসতে বলেন। জায়নামাজে 10 মিনিট বসে থাকার পর তিনি বলেন, 2-3 হাজার বছর থেকে এই জায়গায় অনেক জিন পরিবার বসবাস করছে। কয়েক লক্ষ জিনের বাস এখানে। অনেক খারাপ জিন এখানে রয়েছে। তারা কখনোই চায় না তাদের মহল্লায় কোনো মানুষ বাড়ি করুক, তাদের বাচ্চারা খেলাধুলা করুক, এখানে মানুষের আনাগোনা হোক। এটা তাদের পছন্দ না। তিনি আরও বলেন, খারাপ মানুষের থেকে যেমন ভালো মানুষ রক্ষা করে, তেমনি খারাপ জিনের কাছ থেকে ওই মসজিদের ভালো জিনগুলো রক্ষা করে। সেজন্য কোনো দিন এরা কারো ক্ষতি করতে পারে না। এরপর পীর সাহেব একটা অন্ধকার রুমে জিনদের সাথে সমাধানমূলক আলোচনায় বসেন এবং বলেন জিনেরা কয়েকটা শর্তে রাজি হয়েছে। এই বাসার বাইরে অন্য কোনো স্থাপনা করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2টা পুকুরের একটায় বড় মাছ এবং অন্যটায় ছোট মাছের চাষ করতে হবে। বড় মাছ জিনেরা খাবে এবং ছোট পুকুরের মাছ
কয়েক গুণ বৃদ্ধি করে দেবে। বড় আম গাছ কাটা যাবে না, এছাড়া সব গাছ কেটে ফেললেও কোনো সমস্যা নেই। কোনো জিন কখনোই কারো সমস্যা করবে না। আক্কাস এই শর্তে রাজি হয়ে যান। এরপর হুজুর দোয়া করে বাতাসা সবাইকে দিয়ে দেন এবং চলে যান। এরপর বাড়ি করা হয়, আর কোনো সমস্যা হয় না। পীরের কথা মতো এক পুকুরে বড় মাছ এবং অন্যটাতে ছোট মাছ চাষ করা হয়। পরের বছর একটাও বড় মাছ পাওয়া যায়নি, কিন্তু প্রায় 3 গুণ বেশি ছোট মাছ পাওয়া যায়। মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম ফজর আজানের আগে বেশ কয়েকবার দেখেছেন 15-20 হাত লম্বা কালো মানুষ আকৃতির জিন পুকুর থেকে মাছ খাচ্ছে। আজান দেওয়ার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। আমার চাচা আরও বলেন, 2016 সালে তোর পা টেনে ধরেছিল এক দুষ্টু জিন, আর মসজিদ থেকে আসা ভালো জিন তোকে রক্ষা করেছিল। তোর বাবা ওই পীরের থেকে তোর জন্য দোয়া নিয়ে এসেছিলেন, তাই তোর কোনো সমস্যা হয়নি। চাচার কথা শোনার পর আমি ভাবতে লাগলাম, আবার ওই জায়গায় বাড়ি করবে তাহলে তো জিন ক্ষতি করতে পারে। এর মধ্যে একদিন শুনি আক্কাস চাচার ছেলে ওই জায়গায় বাড়ি করবে না, যে ছোট জলাশয় আছে ওইটা ভরাট করে তার উপরে বাড়ি করবে। সামান্য একটু জায়গায় প্রবেশ করবে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি নিশ্চিত হলাম। 2 দিন পর দেখি ওই জলাশয় ভরাট করা হচ্ছে, 1 ট্রাক মাটি ফেলা হচ্ছে। অর্ধেক পুকুর ভরাট করার পর সবাই চলে যায়। পরদিন শুনি কে যেন জলাশয়ের সব মাটি পাড়ে এনে রেখেছে এবং জলাশয় পানিতে ভরা। আমিও দেখতে গেলাম, অনেক মানুষের ভিড়, সবাই বলা বলি করছে। কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। আক্কাস চাচা ও তার ছেলে বুঝে গেলেন ব্যাপার কি। তারা সেই পীরের কাছে গিয়ে শুনলেন কয়েক বছর আগে তিনি মারা গেছেন। বিভিন্ন কবিরাজ হুজুর আসেন, কিন্তু কেউ কিছু করতে পারেন না। সবাই বলেন এখানে প্রায় কয়েক লাখ জিন আছে, কেউই এই জিনকে পরাজিত করতে পারবে না। জমিটা রাস্তার পাশে হওয়ায় অনেক দাম, কোনোভাবেই সেই জায়গা ফেলে রাখা যাবে না। সকলেই চিন্তায় পড়ে যান। একদিন কি মনে করে আক্কাস চাচার ছেলে ওই জলাশয়ের পানিতে পাম্প লাগিয়ে শুকানোর চেষ্টা করেন। রাতে 2 জন লোক সেই পুকুর পাড়ে ছিল, যেন পাম্প চুরি না হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় ওই 2 জন মানুষের মাথা অর্ধেক কাদার মধ্যে ঢোকানো, পা ওপরের দিকে। পুকুরের পানি কম থাকায় সহজেই সেটা দেখা যাচ্ছিল। এলাকার সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানত বিধায় পুলিশ এটা নিয়ে তদন্ত করেনি। এই ঘটনার 2 দিন পর একজন হুজুর আসেন এবং তিনি বলেন তাকে নাকি ওই পীর সাহেব পাঠিয়েছেন, তাকে স্বপ্নের মাধ্যমে সব শিখিয়ে দিয়েছেন। ওই হুজুর একটা অন্ধকার রুমে 15-20 মিনিট অবস্থান করেন এবং বাইরে এসে বলেন এই ছোট জলাশয়ের ভেতরে সবচেয়ে বেশি খারাপ জিন থাকে, তাদের বাসস্থান নষ্ট করার জন্য 2 জন লোককে মেরে ফেলেছে তারা। তিনি জিনদের নেতাগোছের একজন জিনের সাথে আলোচনা করেন এবং সবকিছু বুঝিয়ে বলেন এই জায়গা জমির দাম অনেক, সেই জন্য জায়গা ফেলে রাখা যাবে না ইত্যাদি। হুজুরের কথা শুনে বুঝে তারা সেই স্থান ছেড়ে দিতে রাজি হয়, তবে কিছু শর্ত দেয়, যেমন 10টা সাদা মোরগ, 10টা হাঁস, 10 কেজি সাদা মিষ্টি রাতে ওই স্থানে রেখে আসতে হবে। ওই জলাশয়ের পানি কখনো শুকাতে দেয়া যাবে না। জিনেরা তাদের আকার ছোট বড় করতে পারে, অল্প পানিতে তারা সবাই থাকবে এবং এর আগে যে চুক্তি হয়েছে সেটা বজায় থাকবে। আক্কাস চাচা এবং তার ছেলে রাজি হয়ে যায় এবং সেভাবে কাজ করে। বাসা নির্মাণের সময় হুজুর প্রতিটা কলামের সাথে একটা করে তাবিজ রেখে দেন। জলাশয়ের ওপরে এই বাড়ি নির্মাণ করা হয়, অর্ধেক জলাশয়ের ওপর, বাকি অর্ধেক জমির ওপর। কিছু অংশ জলাশয়ে এখনও পানিতে আছে। নিয়ম করে পাম্প দিয়ে সেখানে পানি দেয়া হয়। বাসার পানির ট্যাঙ্ক ভরে গেলে অতিরিক্ত পানি ওই জলাশয়ে ফেলার ব্যবস্থা করা হয়। এখন আর কোনো সমস্যা নেই। আমি অনেক রাত জেগেছি জিনদের মাছ খাওয়া দেখার জন্য, কিন্তু কিছু দেখতে পাইনি। 2 মাস আগে ছোট পুকুরের মাছ ধরা হলো, আমি ছিলাম সেখানে। এবারও অনেক মাছ পাওয়া গেছে। কিছুদিন পর বগুড়ায় গেলে আমি ওই জায়গার এবং পুকুরের কিছু ছবি পাঠাবো। যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমাকে জানাবেন, খুব খুশি হব। পরিবারের সকলকে শোনাবো। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি পৃথুলা। আমি ঢাকাতে থাকলেও আমার শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতার জন্য স্টুডিওতে গিয়ে ঘটনা শোনাতে পারছি না। 2013 সাল থেকে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, ঠিক তখন থেকেই আমি ভূত এফএম শুনছি। আশা করি ভালো আছেন। এই ঘটনা আমার নিজের সাথে ঘটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাতে যাচ্ছি। ছোট থেকেই আমার নানু ভাইয়ের সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতো। ভীষণ সাহস আমার, তাই হয়তো উনি একটু বেশি ভালোবাসতেন। কোনো কিছু দেখেই ভয় পেতাম না। মেয়ে হয়েও তেলাপোকার শিং ধরে অন্য মেয়েদের ভয় দেখাতাম। রাত 2টা-3টার সময়ও বাইরে যেতে ভয় পেতাম না। আমার অনেকগুলো কাজিন, কিন্তু নানু ভাই সবার মধ্যে আমায় হয়তো একটু বেশি স্নেহ করতেন, যেটা আমি বুঝতে পারি তার চলে যাওয়ার পর। আমার নানু ভাই খুব স্মার্ট, ভীষণ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, নিজেও নামকরা ইঞ্জিনিয়ার এবং একজন খুব ভালো মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নানুবাড়ির শহরের এমন কোনো গরিব মানুষ নেই যে আমার নানু ভাইয়ের হাতে খাবার খায়নি। প্রতি ঈদের কথা তো বাদই দিলাম, নানু ভাইয়ের মৃত্যুর পর পুরো শহর ভেঙে মানুষ এসে আমাদের বাসায় কেঁদেছিল। তিনি আমাকে ভীষণ আদর করতেন। আমি ছোট থাকতে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতাম, কারণ আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশ ভালো ছিলাম। বরাবরই নানু ভাই চাইতেন আমি ডাক্তার হই। তখন বাকি ভাই বোনদের মধ্যে আমার রেজাল্টই ছিল সবচেয়ে ভালো, বড় আপুর পরে। নানু ভাই চাইতেন বড় আপুর মতো আমিও মেডিকেলে পড়ি। বড় আপু তখন খুলনা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। আমি পড়ি ক্লাস 8-এ। 2015 সাল। নানু ভাই আমাদের ছেড়ে চলে যান। যাওয়ার আগে আমায় বলে যান, আমি চোখ বন্ধ করে দেখি তুমি ঢাকার কোনো স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজের বারান্দায় হাঁটছ, সাদা অ্যাপ্রন গায়ে। ঢাকার বাইরে কোথাও যেন তোমায় আমি পড়তে না দেখি। আর এটাই যেন হয়। নানু ভাইয়ের মিষ্টি খুব পছন্দ ছিল, কিন্তু ডায়াবেটিসের রোগী বিধায় নানু তাকে মিষ্টি খেতে দিতেন না। শুধু আমার রেজাল্ট হলে নানু কিছু বলতেন না, তাই তিনি আমার প্রতি রেজাল্টের অপেক্ষায় থাকতেন। 8-এর জেএসসি পরীক্ষা সামনে ছিল। তিনি অধীর অপেক্ষায় ছিলেন আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তাকে মিষ্টি খাওয়াবো, কিন্তু সেই সৌভাগ্য তার হয়নি। নানু ভাই এইটুকুই আমায় বলেছিলেন, তারপর তিনি চলে যান। তার মৃত্যুর সময় আমি আমার একটা ওড়না দিয়ে তার চোখের পানি মুছিয়ে দেই এবং কথা দেই আমি বৃত্তি পাবই। ওড়নাটা ওভাবেই আমার কাছে এখনো আছে। সময় মতো পরীক্ষা হয়, আমি ট্যালেন্ট পুলও পাই, সবাইকে মিষ্টি দেয়া হয়। রেজাল্টের কয়েকদিন পর রাতে ঘুমাতে যাব। স্বভাবতই আমি একটু দেরিতে ঘুমাই। সেদিনও প্রায় 2:30 বেজে গেছে। তো বিছানা তৈরি করে কেবলই একটু শুয়েছি, হঠাৎ দেখি আমার রুমের থেকে একটু দূরে একটা জমাট বাঁধা আলো। ভালো করে দেখতে গিয়ে আমি উঠে বসি এবং চোখ ডলে আবার দেখি আলোটা আস্তে আস্তে মানুষের আকৃতি ধারণ করছে। আমি বসে অনেকটা হাঁ করে তাকিয়ে দেখতে দেখতে আলোটা নানু ভাইয়ের আকৃতি দেয় এবং আমার মায়ের ঘরে মশারির সামনে চলে যায়। আমি চিৎকার করে উঠি, সাথে সাথে সব উধাও। আমার মা, আমার বাবা সবাই উঠে আসলেও আমি কিছু বলি না কাউকে। পরের দিন আবারও একই সময় আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এবার দেখি মা নয়, আমার নিজের মশারির সামনে নানু ভাই দাঁড়িয়ে আছে এবং বলছে, আবার মিষ্টি। এবার গলা দিয়ে আর কোনো শব্দ বের হয় না আমার। কতক্ষণ এভাবে তাকিয়ে বসেছিলাম জানি না, কিন্তু নানু ভাই মিষ্টির কথা বলেই চলে যান। নানু ভাইয়ের গায়ে ছিল সাদা কাফন এবং সমস্ত শরীর দিয়ে ঠিকরে আলো বের হচ্ছিল। পরের দিনই নানু বাড়িতে গিয়ে নানু ভাইয়ের কবর জিয়ারত এবং মাদ্রাসাতে মিষ্টি বিলানো হয়। এরপর দীর্ঘ 2 বছর আমি একরকম আর কিছু দেখিনি। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু না,
এসএসসি পরীক্ষা যথারীতি হয়। আমি বোর্ডে স্টার মার্কস নিয়ে ট্যালেন্ট পুল পাই। এবারেও মিষ্টি দেয়া হয় এবং নানু ভাইয়ের কবরের পাশে মাদ্রাসাতেও দেয়া হয়। কিন্তু তার কিছুদিন পর আবার আমার প্রায় 2:30টার দিকে ঘুম ভেঙে যায় এবং একটা আলোর বল আমি দেখতে পাই। কাউকে কিছু বলতে পারতাম না, বিশ্বাস করবে না বলে। হঠাৎ করে একদিন দেখি নানু ভাই এসেছে ঠিক আগের মতো এবং বলছে, আমি তো রসগোল্লা পছন্দ করি। ব্যাস, পরের দিনই ব্যবস্থা করা হয়। ইন্টারমিডিয়েটে উঠে আমি পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে গিয়েছিলাম। একদিন পড়াশোনা না করে বইয়ের মধ্যে গল্পের বই নিয়ে পড়ছিলাম। হঠাৎ আমার গালে কি যেন ঠাস করে একটা চড় দেয়, কিন্তু আমি কাউকেই খুঁজে পাই না। এভাবে যতবার পড়া বাদ দিয়ে গল্পের বই পড়তাম, প্রতিবারই চড় খেতে থাকি। আমি জানি না আমার সাথে সব কি হচ্ছিল। মনের ভুল ভেবে উড়িয়ে দিতে থাকি। ইন্টারমিডিয়েটেও যথারীতি আমি বৃত্তি পাই। এবার আর কোনো ভুল করিনি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি নানু ভাই বলছে, আমি না হয় চলে গেলাম, আমার মতো আর কারোর নানু ভাইকে তুমি হারিয়ে যেতে দিও না। তোমার কাছে তো আমি বেশি কিছু চাইনি। ওই দিন থেকে আমার মধ্যে কি যেন হলো, কিসের ইঞ্জিনিয়ারিং, পুরো দমে মেডিকেলের জন্য পড়তে থাকি এবং আজ আমি ঢাকারই কোনো একটা সরকারি মেডিকেলের বারান্দায় সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছি। আমি চান্স পাওয়ার পরেও কয়েকবার নানু ভাইকে দেখেছি। উনি আমাকে ছাড়া আর কোনো ভাই বোনের কাছে যাননি। ইভেন ওনার নিজের সন্তানদের কাছে স্বপ্নে খুব কম গিয়েছেন। আমি জানি না, ওনাকে আমি এখনো মাঝে মাঝে ফিল করি আমার আশেপাশে। পড়তে পড়তে যখন মাথা গরম হয়ে যায়, একটা ঠান্ডা বাতাস অনুভব করি। মাঝে মাঝে মিষ্টি খেতে গেলে খুব মনে পড়ে, তাই মিষ্টি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। এরপর আর তার সাথে সরাসরি দেখা হয়নি, তবে হয়তো হবে। অপেক্ষা করে বসে আছি। আমি তোমার সব ইচ্ছা পূরণ করলাম নানু ভাই, শুধু তুমি দেখে গেলে না। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, এটা পড়ে শোনালে বাকিগুলো পাঠাবো। আমার নানু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এরপরে তিনি তার পুরো নাম, কোন মেডিকেল কলেজে পড়ছেন সবকিছু বিস্তারিতভাবে জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাবো আপনার কাছ থেকে। এবং আমরা এই ঘটনাটি পড়ে সত্যি কথা বলতে যে ভয় যতটা পেয়েছি তার চাইতে বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। মাঝে মাঝে এরকম কিছু ঘটনা পাওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। অপেক্ষায় থাকবো আপনার পরবর্তী ঘটনাগুলোর জন্য। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি একটি নতুন ঘটনায় এবং আপনারা সবাই পছন্দ করেন যার ঘটনা, সেই মেহেদী হাসানের একটা ঘটনা আমরা শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ঘটনাটি। আমি জানি যে আপনারা মেহেদী হাসানকে সবাই পছন্দ করেন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং শ্রদ্ধেয় লিসেনারগণ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সর্বদা ভালোর দলে আছেন। শুরুতেই আমার পক্ষ থেকে প্রিয় রাসেল ভাই, গোলাম রাব্বি ভাই সহ ভূত.com টিমের সকল সদস্য এবং প্রিয় শ্রোতাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সালাম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, রাসেল ভাইয়ের ও ভূত.com-এর একনিষ্ঠ ভক্ত। লিখছি দুবাই শহর থেকে। আপনাদেরকে আমি পূর্বে বহু সত্যি ভয়ানক ঘটনার বর্ণনা দিয়েছি। কল্পনার অতল গহ্বর থেকে তুলে এনেছি অসংখ্য প্রেত চরিত্র, দুঃস্বপ্ন আর রহস্যে মোড়ানো গল্প। কিন্তু আজ আমার হাত কাঁপছে। নিশুতি রাতের নিঃশ্বাস স্তব্ধতাকে ছিন্ন করে আজ আমি লিখতে বসেছি এমন এক বাস্তব অভিজ্ঞতা যা শুধুই ভয়ের নয়, স্মৃতি
হারানোর আর অশরীরী আতঙ্কের এক বিষাদময় সম্মিলন। শব্দেরা ঠিকভাবে সাজতে চায় না। বারবার আমি থেমে যাচ্ছি। চোখের সামনে ভেসে উঠছে সেই বাড়ির চেহারা, সেই অশরীরী ছায়া, আর সেই নিঃশব্দে তাকিয়ে থাকা একটি কালো বেড়ালের একজোড়া লালচে চোখ ও ভয়াল দৃষ্টি। এই ঘটনা যার জীবনে ঘটেছিল সে আমার অতি আপনজন ও জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। তার স্মৃতির পাতাগুলো উল্টে তার এক সময়ের বলা সেই দুটো সত্যি ভয়ের ঘটনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, যা আমি আগে আপনাদের জন্য লিখিনি। আজ সেই ঘটনাটি তুলে ধরছি আপনাদের সামনে। বিশেষ কারণবশত আমি তার আসল নাম উল্লেখ করছি না, তবে প্রতি মুহূর্তে, প্রতিটি স্থান, প্রতিটি শব্দ থাকবে বাস্তব আর নির্ভুল। আজকের ঘটনার মূল চরিত্রের নাম আমি দিয়েছি মায়া। মায়া একটা শান্তশিষ্ট নাম, ঠিক যেমন মায়া নিজে। ছেলেবেলা থেকেই ও খুব বেশি একটা কথা বলতো না। তার ভেতর যেন সবসময় একটা অদৃশ্য ভয় বাসা বেঁধে থাকত। রাত, অন্ধকার, হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়া, ভয়ের চোখ বুজে কারো গরম নিঃশ্বাস অনুভব করে শিউরে ওঠা, এসব তার জীবনের স্বাভাবিক ঘটনা ছিল। বর্তমানে মায়া ঢাকার একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আর আমি প্রায় 4000 কিলোমিটার দূর থেকে তাকে স্মরণ করে তার বলা সেই দুই ভয়াল অভিজ্ঞতার ভার এখন আমার কলমে তুলে আনতে যাচ্ছি। এই ঘটনা যেন শ্রোতার হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে, যেন তাদের অনুভবে ছায়া ফেলে মায়ার ভয়। সেই উদ্দেশ্যেই আমি দুটি ঘটনার সমন্বয়ে মূল ঘটনাটি বলছি, মায়ার কণ্ঠে, মায়ার অনুভবে, মায়ার জগতে। চলুন আর দেরি না করে খুলে দেই সেই পেছনের বন্ধ দরজাটা, যেখান থেকে শুরু হয়েছিল মায়ার ভয়ানক অভিজ্ঞতার যাত্রা। বলছেন মায়া। আমার বাড়ি ঢাকার ধামরাইল উপজেলার কোনো একটি গ্রামে, যেখানে নিশুতি রাতের ছায়া যেন প্রতিটি শব্দকে গিলে ফেলে আমাদের ধামরাইয়ের সেই প্রান্তিক বাড়িটিতে, যেখান থেকে শুরু হয় শূন্যতার দীর্ঘশ্বাস আর শেষ হয় এক অজানা অন্ধকারের ভেতরে। আমাদের বাড়িটি ঠিক এমনই এক নির্জন স্থানে দাঁড়িয়ে আছে, চুপচাপ, নীরব। আমাদের বাড়ির ডান পাশ দিয়ে বাজারের দিকে যে সরু রাস্তা গেছে তা যেন এক মরুভূমির মতো নিষ্প্রাণ। পিচ ঢালা নয়, শুধুই ধুলোর আস্তরণ আর এক নিঃসঙ্গ দীর্ঘশ্বাস। সেই পথ ধরে আমরা বাজারে যাই। অবেলায় অনেক সময় মনে হয় যেন কেউ পেছন থেকে হাঁটার শব্দের সাথে পা মেলাচ্ছে, অথচ পেছন ফিরে তাকালেই কিছু নেই। আর বাড়ির বাম পাশে রয়েছে আমার প্রতিবেশীর বাড়ি, ও তার মাঝখানে দেয়াল ঘেঁষা আমার প্রিয় নিম গাছ। গাছের ডালপালাগুলো আমাদের বাড়ির খোলা ছাদের এক কোণায় মিলিত হয়েছে। আর বাড়িটার পেছনের দিকে রয়েছে সামান্য কিছু ফাঁকা ফাঁকা ঘর বাড়ি আর কিছু ফাঁকা জায়গা। তবে একটু দূরে গেলে দেখা মেলে চিরচেনা বাজার। বাড়ির মুখের দিকে যতদূর চোখ যায় কেবল মাঠ আর মাঠ। মাঠের শুরুর এক কোণায় পড়ে থাকা এক উঁচু ভিটা, আজ আর সেটা কেবল পরিত্যক্ত মাটি নয়, সেটা এক মৃত স্মৃতির স্তূপ, যেখানে এককালে ছিল শ্মশান। স্থানীয়দের কেউ কেউ বলে মাটির গভীরে আজও আছে সেই সব লাশ পোড়ানো ছাই আর ছায়ার জটলা, অজানা শক্তির চিহ্ন। এখনো কালো রাতে সেখানে মৃত আত্মারা মাঝে মাঝে চেঁচিয়ে বলে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। রাত হলে সেই মাঠের পাশে থাকা ঘরবাড়ির সব আলো যখন নিভে যায়, তখন ফিসফিস করে বাতাসে ভেসে আসে অশরীরীর অট্ট হাসি। আবার কেউ কেউ দেখে একটা ছায়া নড়ে উঠল মাঠের প্রান্তে, যেন কেউ হাঁটছে। আবার হঠাৎ নিঃশব্দে ফিসফিস করে মিলিয়ে যায় সেই অশরীরী। অনেকে দেখে, কিন্তু কেউ কিছু বলতে চায় না, হয়তো ভয় পায়, কিংবা আমার মতো হয়তো সেই ছায়ার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয়ে গিয়েছিল, যা আজও রাত হলে
আমার রাতের ঘুম কেড়ে নেয়। তবে এই এলাকার সবচেয়ে রহস্যময় জিনিসটি দাঁড়িয়ে আছে একটু দূরে, একটা কাঁটাযুক্ত শুকনো অথচ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ। নাম বললেই গ্রামের মানুষের চোখে ভয় নেমে আসে। গ্রামের অন্যান্য পুরনো গাছ বহু আগেই কেটে ফেলা হয়েছে, কোনোটা ঘরবাড়ির আসবাবপত্র তৈরিতে, কোনোটা আগুনে পুড়িয়ে। কিন্তু এই গাছ কেউ হাত দিতে সাহস করে না, যেন গাছটি নিজেই রক্ষা করে নিজেকে। আর যারা সাহস দেখাতে চায় তাদের নামে গুজব ছড়িয়ে পড়ে। সে এক অজানা রহস্য। লোকেরা বলে ওই গাছে জিন বাস করে। রাত হলে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তখন নাকি গাছের নিচে কান পাতলে শোনা যায় কান্নার আওয়াজ। আবার কেউ বলে সে কান্না নয়, হাসি, এক অদ্ভুত বিকৃত হাসি, যেটা শুনলে গা কাঁটা দিয়ে ওঠে। পাশের বাসার ভাবিকে বলে যাব তিনি যেন তোমার দিকে নজর রাখেন, আর তোমার কোনো অসুবিধে হলে ওনাকে ডেকো। ঠিক আছে মা। ভাইয়া বাসায় ফিরতেই মা তার সঙ্গে বেরিয়ে গেলেন, আর যাবার সময় আমাকে বলে গেলেন বাড়ির কেঁচি গেট বন্ধ করে যেন তালা মেরে দেই। আমি গেটে তালা মেরে পড়ার টেবিলে বসলাম, কিন্তু মন পড়ায় বসছে না। ঘরের নিস্তব্ধতা, দেয়ালের কাঁপা কাঁপা ছায়া, ঘড়ির টিকটিক শব্দ যেন বুকের মধ্যে ভয়ের বাজনা বাজিয়ে যাচ্ছে। অজানা অস্বস্তি গিলে খাচ্ছে আমাকে। সন্ধ্যা থেকে রাত গড়িয়ে 9টা পার হয়ে গেল। আমি বই ফেলে ছাদে উঠে গেলাম একটু হাওয়ার জন্য আর মাকে দেখার আশায়। জ্যোৎস্না রাত, চারপাশ ধুয়ে গেছে অপার্থিব সোনালি আলোয়। আমার নিম গাছের পাতারা মৃদু মৃদু তুলছে আর ইশারায় আমাকে ডাকছে, এসো এসো এসো। আমি ওদিক থেকে মুখ ফিরিয়ে রাস্তার দিকে চাতক পাখির মতো চেয়ে রইলাম। আমি হাঁটছিলাম অস্থির পায়ে, উৎসুক চোখে। আমাদের বাড়ির পেছন দিয়ে ডান পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তার দিকে এক মনে চেয়ে থাকলাম। ছাদ থেকে রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ দেখি দূর থেকে মা আর ভাইয়া আসছেন। তাদের চেনা চেহারা, চেনা জামা, চেনা হাঁটা, এমনকি কথোপকথনের টুকরো টুকরো শব্দও কানে এলো। মনে হচ্ছিল যেন ঠিক দুপুরের আলোর মতোই বাস্তব। তারা ফিরছে। আমি এক দৌড়ে নিচে নেমে এলাম। পড়ার টেবিল থেকে হাতড়ে কোনো রকমের চাবির গোছা নিয়ে উচ্ছ্বাসে যখনই কাঁপা কাঁপা হাতে গেটের তালা খুলতে যাব, ঠিক সেই সময় পেছন থেকে জোরে এক ডাকে কেঁপে উঠলাম, এই মায়া, কোথায় যাচ্ছ? আমি চমকে উঠে দেখলাম দেয়ালের ওপার থেকে পাশের বাসার আন্টি ডাকছেন। বললাম, জি আন্টি, ওই যে মার ভাই আসছেন, গেট খুলতে যাচ্ছি। আন্টি কপাল কুঁচকে তাকিয়ে বললেন, কোথায় মা? আমি তো এইমাত্রই তোমার আম্মুর সাথে ফোনে কথা বললাম, উনি বললেন ফিরতে দেরি হবে। আমাকে বললেন তোমার সত্যিই দেরিতে ফিরেছিলেন। ফিরেই জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? একটু দেরি হয়ে গেল, সিরিয়াল পেতে অনেক দেরি হবে দেখে ভাবিকে ফোন দিয়েছিলাম। আমি কোনো উত্তর দিতে পারিনি। সেই রাতের পর থেকে অনেক রাত আমি ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই ভেসে উঠত জ্যোৎস্নায় ভেজা রাস্তা, সেই ছায়ামূর্তি যারা আম্মু আর ভাইয়ার গলায় আমাকে ডেকেছিল। কেন এসেছিল ওরা? এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। শুধু জানি মা সেদিন ওই সময়টায় আন্টিকে ফোন না দিলে আমি বড় বিপদে পড়তাম। মারা হয়তো সবসময় বোঝে সন্তানের বিপদ। 2022 সালের কোনো এক সময় ঢাকা শহরের ব্যস্ততম এলাকায় আমি আমার এক সহপাঠীর তুলি, এটিও ছদ্মনাম, একটি ছাদের রুম ভাড়া নেই। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর কাছাকাছি থাকার তাগিদে আমরা খুঁজে পেয়েছিলাম এই আপাত দৃষ্টিতে সুবিধাজনক ঠিকানাটি। প্রথম কিছুদিন আমাদের মনে হয়েছিল ভাগ্য বুঝি সুপ্রসন্ন, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। কিছু অদ্ভুত, অযৌক্তিক আর অসম্ভব সব ঘটনা ধীরে ধীরে গুটিয়ে ধরতে শুরু করলো আমাদের চারপাশ। প্রথমে টের পাই
ওয়াশরুমের বাতিগুলো হঠাৎ হঠাৎ নষ্ট হয়ে যাচ্ছে, বারবার ইলেকট্রিক লাইট পরিবর্তন করতে হচ্ছে। এলইডির যুগে এমনটা বোধহয় খুব একটা দেখা যায় না। ইলেকট্রিশিয়ান এনে দেখিয়েও কোনো সমস্যার সমাধান পাওয়া গেল না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, প্রায়ই কল নিজে থেকে ছেড়ে যেত। আমরা নিশ্চিতভাবে বন্ধ করতাম, তবুও কিছুক্ষণ পর দেখতাম পানি পড়ছে নিরবিচ্ছিন্নভাবে। একদিন আমি ইউনিভার্সিটি যাওয়ার আগে শেষবারের মতো নিশ্চিত হলাম কল বন্ধ। রুম তালা মেরে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় ফিরেই দেখি ঘরের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। ওয়াশরুম থেকে গড়িয়ে আসা পানি আমাদের রুমকে করে তুলেছে এক জল কাদায় ভরা ভুতুড়ে পুকুর। ততদিনে এসব অস্বাভাবিকতার সাথে আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। তবে এভাবে প্রতিদিন প্রতি রাতে এক অজানা আতঙ্ক। প্রতিদিন ঠিক রাত ৩টা থেকে ৩:৩০টার মাঝে অজানা কারণে আমার ঘুম ভেঙে যেত এক অলিখিত নিয়মে, এক অদৃশ্য কিছুর ইচ্ছায়। ঘুম ভাঙলেই টের পেতাম আমার শরীর ভারী হয়ে গেছে। অনুভব করতাম এক ভার, এমন ভার যেন কেউ বুকের ওপর বসে আছে নিঃশব্দে। চোখ খুলে তাকালেই মনে হতো ঘরের এক কোণে কেউ বসে আছে অদৃশ্য, অথচ তার উপস্থিতি অনুভবে ছুরি চালানোর মতো স্পষ্ট। কামরার বাতাস কখনো হঠাৎ শীতল হয়ে উঠত, যেন কোনো মৃত আত্মার নিঃশ্বাস গায়ে এসে ঠেকেছে। আবার কখনো সেই বাতাসই তপ্ত হয়ে ঝলসে দিত গায়ের চামড়া। ওয়াশরুমের দিক থেকে মাঝে মাঝেই শুনতে পেতাম পানি পড়ার আওয়াজ, কিন্তু সেই শব্দ অনুসরণ করে যাওয়ার সাহস কখনো হতো না। মনে হতো কেউ বা কিছু একটা অপেক্ষা করছে ওখানে, আমার ভয়কে পূর্ণতা দেবার জন্য। একসময় রাত যেন মৃত্যুর আগের মুহূর্তের চেয়েও দীর্ঘতর হয়ে উঠত। ভোর হওয়ার আগেই আমি যেন বারবার মরে যেতাম, আবার বেঁচে উঠতাম শুধুমাত্র সেই ভয়াল অনুভবের সাক্ষী হতে। আমরা প্রায় সন্ধ্যায় ছাদে যেতাম হালকা হাওয়া খেতে। তখন নজরে আসতো ছাদের এক কোণে বসে আছে একটি কালো বেড়াল। না, এটা কোনো সাধারণ বেড়াল নয়। তার চোখের নিচে দীপ্তি আমাদের দিকে যেন আগুন ছুঁড়ে মারছে। সে একদম মূর্তির মতো বসে থাকত, নড়ত না, কেবল চোখ গেঁথে থাকত আমাদের দিকে। ভয়ঙ্কর ঘটনা ঘটল এক সন্ধ্যায়। সেদিন আমরা হেসে ঠাট্টা করে ভয় দেখিয়ে তাকে তাড়াতে চেয়েছিলাম। সেদিন হয়তো আমরা আমাদের সীমা অতিক্রম করেছিলাম। আমরা বলেছিলাম, ভয় দেখিয়ে লাভ নেই, আমরা ভয় পাই না তোমায়, তুমি কিছুই করতে পারবে না। সেই রাতেই আমি ঘুম থেকে জেগে উঠি প্রচণ্ড ব্যথায়। ডান হাতে দেখি পরিষ্কার দাঁতের দাগ, কারো তীক্ষ্ণ দাঁত আমাকে কামড়ে গেছে। চমকে দেখি আমার বান্ধবী তুলির হাতেও একই রকম দাগ। ঘর ছিল বন্ধ, কেউ আসেনি, তবু এই কামড়ের দাগ কার? আমরা বুঝতে পারলাম ছাদের সেই কালো বেড়াল রক্ত মাংসের নয়, সে ছিল এক প্রতিশোধ স্পৃহায় পূর্ণ আত্মা। হয়তো কোনো রূপান্তরিত পিশাচ, অথবা আত্মহত্যা করা মেয়েটির রূপান্তরিত রাগ। পরে একজনের মুখে জানতে পারি, কয়েক বছর আগে ঠিক আমাদের রুমের ছাদের কোণেই এক তরুণী আত্মহত্যা করেছিল। তখন থেকেই নাকি কেউ ছাদের ঘরটায় বেশি দিন টিকতে পারে না। আমরা আরও একটি সপ্তাহ পার করেছিলাম ভয়ে, দুশ্চিন্তায়, অথচ নিরুপায় হয়ে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, হার না। আমরা বাসা ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আজও রাতে ঘুমোতে গেলে কখনো কখনো চোখ বুজলেই সেই লাল চোখের আঁচ এসে লাগে আমার মুখে। এখনো আমার শরীর শিউরে ওঠে। জানি না এই ঘটনাগুলো কারো জন্য কতটা ভয়ঙ্কর, কিন্তু আমার কাছে ছিল এক একটি বিভীষিকাময় রাত। আজও মনে হলে গা ছমছম করে ওঠে। আমার লেখার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সেইভাবেই তিনি লিখে পাঠিয়েছেন মেহেদী হাসান, দুবাই, ইউএই থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। মেহেদী হাসানের ঠিকানা হচ্ছে নড়াইল সদর, নড়াইল, কমলাপুর পোস্ট অফিস, আউরিয়া ইউনিয়ন, চিলগাছা, রঘুনাথপুর গ্রাম। আমরা
চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এইবার অনেকগুলো ঘটনার পরে আমরা সরাসরি চলে যাব অডিও ক্লিপে। চলুন একটা চমৎকার অডিও ক্লিপ শুনে আসি এই মুহূর্তে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া সবার দয়া ভালো আছি। আমি আছি বর্তমানে সৌদি আরবে। বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করতে যাচ্ছি। যেহেতু ঘটনাটি অনেক বড়, তাই আমি সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনায় যদি ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সারা রাত ডিউটি করার আসার পর সুযোগটা খুব কম পাই যে ঘটনা লিখবো বা বলবো। তো সেই সুবাদে আমি কোনো কিছু না বলেই ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। আরেকটা কথা, আমি boot.com প্রায় 10 বছর ধরে আছি, শুনি অনেক, প্রতিদিনই আমি শুনি। এটা বলে আর বোঝানো যাবে না। আমি জানি যে কি পরিমাণ আমি boot.com শুনি। তো ঘটনাটা হচ্ছে 2021 সালের এক ঘটনা। আমরা সৌদি আরব রিয়াদে মুজামি একটা জায়গায় 4 জন আমাদের ফ্রেন্ড, আমাদের কোম্পানির 4 জন ফ্রেন্ড, আমরা বিশাল বড় বড় ওয়ার হাউস, এখানে ওয়ার হাউসে আমরা ডিউটি করতেছিলাম, কর্মরত ছিলাম। ওয়ার হাউস গুলা বলে রাখা ভালো যে অনেক বিশাল বড় বড় ওয়ার হাউস। সৌদিতে যারা থাকে তারা বুঝতে পারবে, জানে ওয়ার হাউস সম্পর্কে। ওয়ার হাউস গুলাতে আমাদের কোম্পানি, আমাদের যে বস, ওনার বিভিন্ন মেলা, রিয়াদ সিজন, যেটা রিয়াদ সিটিতে একটা সিজন নামে একটা মেলা হয়, রিয়াদ সিজন 6 মাসের সিজনে, এটার নামই হচ্ছে রিয়াদ সিজন। তো প্রতি বছরই এখানে 6 মাস সিজনে 6 মাস ধরে একটা মেলা হয়। তখন ওই মেলার সব যত মালামাল আইটেম যত কিছু আছে, মেলার যে ডেকোরেশনের মালামাল সবকিছুই এখানে ওয়ারহাউস গুলাতে, আমাদের ওয়ারহাউস গুলাতে রাখা হয়। কি তো মেলা শুরু হয়, তো ওইখান থেকে নিয়ে যায়, আবার এখানে রাখে। তো এইরকম ভাবেই ওয়ারহাউস গুলাতে দৈনিকই মালামাল আসতো যাইতো, এবং কি অনেক নানা রকমের মালামাল ছিল এখানে। গাড়ি, গোল্ড কার বলে যেগুলা, গোল্ড কার, চেয়ার, টেবিল, তারপরে হচ্ছে অনেক আইটেমের মাল। বেশি ছিল গোল্ড কার, যেগুলা ওই যে অটো সিস্টেমের, ব্যাটারি সিস্টেমের, যেগুলা দিয়ে 6-7 জন প্যাসেঞ্জার বসে, এগুলারে মেলাতে নিয়ে ঘুরায় বা এয়ারপোর্টে ঘুরায়। বা আপনারা দেখতে পারবেন যে মদিনা, মক্কা, হজে যে কারগুলা এয়ারপোর্টের ভিতরে যে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য ওরা পিক আপ কইরা নিয়ে যায় এখান থেকে ওইখানে। তো ঘটনাটা হচ্ছে, আমরা ওয়ার হাউসে ছিলাম প্রায় 6 মাস ধরে কর্মরত ছিলাম। হঠাৎ করে কি, আমরা একটা ওয়ার হাউসে আমরা 4 জন ফ্রেন্ড থাকি। এটার ভিতরেই বেশি আমাদের কাজ বা সবকিছু এটার ভিতরেই হয়। আর 2টা ওয়ার হাউস সবসময় বন্ধ থাকে। আর বলে রাখা ভালো যে এই ওয়ার হাউস গুলো আমাদের যাওয়ার আগে, আমরা যেখানে ডিউটি শুরু করলাম এই ওয়ার হাউস গুলাতে, আমাদের ডিউটি করার আগে এখানে ওয়ার হাউস গুলা বন্ধ ছিল, আর কেউ ছিল না, পরিত্যক্ত ছিল কি। তো আমরা যাওয়ার পর বুঝতে পারলাম যে এগুলো অনেকদিন ধরে পরিত্যক্ত। আর এখানে ওয়ার হাউস গুলো তো বিশাল বড় নিয়ে জায়গা, বড় বড় না, তো সেই যে কারণে আপনার মনে করেন এগুলা মরুভূমির মাঝখানে এগুলা ওয়ার হাউস গুলা তৈরি করা হয়েছে। কোনো লোকালয় নাই, এখানে মানুষ নাই। খুবই আমাদের একা একা লাগতো, বোরিং লাগতো যে কোথায় আমরা থাকতেছি। কোনো এক অজানা এক জায়গা, কোনো মানুষ নাই, কিছু নাই, দোকান নাই, আমাদের খাবারের পানির অনেক কষ্ট হইতো। তো আমাদের বস এগুলো আমাদেরকে দিত, ও গাড়ি দিয়ে নিয়ে আসতো, দিয়ে যাইতো। তো আস্তে আস্তে আমরা এখানে থাকা শুরু করলাম 6 মাস, মোটামুটি ভালোই।
আমরা আমাদের ফার্স্ট যে ওয়ার হাউসে আমরা থাকি এখানেই ভালো একটা রুম আছে, ভিআইপি রুম, এখানে এসি আছে, সবকিছু আছে। তো আমাদের আর বাকি 2টা ওয়ার হাউসে ওইরকম ভাবে যাওয়া হইতো না, কাজও ছিল না, যাওয়া হইতো না। তো 6 মাস পর আপনার মনে করেন ওই যে মেলা শুরু হইলো, তো এখান থেকে মালামাল যাবে, গাড়ি যাবে। তো গাড়ি যাওয়ার পর আমরা ফার্স্ট ওয়ার হাউস যেটা ওইটা খুললাম, গিয়ে দেখলাম যে এখানে অনেক গাড়ি, প্রায় 100-র মতো আপনার 100-র উপরে গোল্ড কার। তো এগুলা কিছু ভালো, কিছু খারাপ, মোটামুটি পুরনো, ময়লা কাদা অনেক জমে আছে এখানে। তো এগুলার সবগুলার রিপেয়ারিং করতে হবে। তো আমাদের বস খুললো, ওয়ার হাউসটা খুললো, চাবি আমাদের কাছেই। তো আমাদেরকে ডেকে নিয়ে বললো যে এটা খোলো তোমরা, এটার মধ্যে অনেক কিছু আছে, এগুলা মালামাল যাবে মেলায়, তো এগুলা সবগুলাকে কি পরিষ্কার করতে হবে। ওর বাসায় বলতেছে কি, সৌদির বাসায় বলতেছে যে পরিষ্কার করতে হবে, তো তোমরা ওয়ার হাউসটা খোলো। তো আমরা খুললাম। তো খোলার পর দেখলাম যে অনেক অন্ধকার এখানে, বিশাল বড়, এই পার থেকে ওপার ওয়ার হাউসটার এই পাশ যদি আপনি দাঁড়ান ও পাশ দেখা যায় না। আর অনেক মালামাল, তো অন্ধকার, লাইট ছিল মনে করেন 50টার মতো, বিশাল বড় বড় লাইট, সবগুলা জ্বালানোর পরও আপনি মনে করেন অন্ধকার ঝাপসা থাকে, অনেক ভয়ানক। আর কি বলবো আমি, যেটা আমাদের গ্রাম অঞ্চলের বাসায় যে আছে না, মাকড়সা বাসা বাঁধায় যেভাবে, এরকম অনেক দিন যাবত এখানে মানুষ যায় না বা চলাচল নাই, সেই কারণে অনেক এটা একটা ভয়ানক ভুতুরে বাড়ির মতো হয়ে আছে। তো যাই হোক, আমাদের এই বয়ার নেই এখানে, আমরা কাজ করতে আসছি বা কাজের স্থান, তো আমরা এটার ভাবিনি যে এখানে কিছু আছে বা ভূত বা কিছু থাকতে পারে এখানে। তো গাড়িগুলা দেখা বলতেছে যে তোমরা চেক করো কোন গাড়িটা চাবি আছে, সবগুলা গাড়ির মধ্যে চাবি স্টার্ট দাও, দেখো কোনগুলা চলে আর কোনগুলা চলে না। তো আমরা সবগুলা চেক দিলাম। চেক দেওয়ার পর দেখি যে মনে করেন 100 থেকে মনে হয় 20টা ভালো আর 80টাই খারাপ। তো আমরা যেগুলা ভালো, তো এগুলা আমরা স্টার্ট দিয়ে বাইরে নিয়ে আলাদা করে রাখছি, আর যেগুলা ভালো এগুলো এক সাইডে দিয়ে দিছি, আর যেগুলা খারাপ এগুলো আরেক সাইডে রেখে দিছি। এগুলো রিপেয়ারিং করার জন্য আমরা এক সাইডে রাখলাম। তো রিপেয়ারিং করার জন্য মেকানিক ডাকলো, আসলো মেকানিক, দেখে ওরা কন্ট্যাক্ট করলো, এত টাকার মধ্যে, কত টাকা এটা আমরা জানি না, কন্ট্যাক্ট হইলো, ওদের সাথে সংযুক্ত হইলো যে ওরা এগুলা ঠিক করবে, 80টা গাড়ি সম্পূর্ণভাবে ঠিক করে দিয়ে দিবে, পরিপূর্ণভাবে চলার উপযুক্ত করে দিবে। তো কন্ট্রাক্টর ছিল ইউমিন থেকে আসছিল একটা ছেলে, ওর আন্ডারে ওর গ্যারেজ ছিল। তো গ্যারেজ থেকে অনেক মালামাল নিয়ে আসলো, যেহেতু 80 টাকার এখানে অনেকগুলা গাড়ি, তো সবগুলা গাড়ির জন্য অনেক মালামাল দরকার, অনেক কিছু দরকার। তো আস্তে আস্তে অনেক মালামাল নিয়ে আসলো। তারপরে ওরা মেকানিক প্রায় 10-12 জনের মতো আসলো, এসে ওরা কাজ শুরু করবে। তো সৌদি আরবে ভাই কথা হচ্ছে দিনে খুব কমই কাজ হয় সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত। তো আমরা সবসময় আমরা দিনে ঘুমাইতাম, রাত্রে কাজ হইতো আমাদের ওয়ার হাউসের ভিতরে। তো আমরা তো বলে রাখছি আগেই আমি যে আমরা যে ফার্স্ট ওয়ার হাউসটাই ছিলাম ওইটাতে আমাদের সবসময় কাজ হইতো, এই 2টাতে আসা হইতো না, যেহেতু এখানে মালামাল পরিপূর্ণভাবে ছিল। আর এখন এগুলো আমরা খুলতামও না, দেখতামও না, কারণ মেলা হইলে আমরা এটা খোলার অনুমতি পাইতাম। তো কথা হচ্ছে ওরা আসলো, কাজ শুরু করলো। তা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা দেখবো কাজ করতেছে, গেট খুলে দেবো, ওরা আসবে, ওরা অনেকগুলা মেকানিক আসবে, অনেক মালামাল আছে এখানে আমাদেরকে চেক করার জন্য। ওরা যতক্ষণ কাজ করে তখন আমাদের ওদের সাথে থাকতে হবে। তো ওরা সন্ধ্যায় আসতো, মাগরিবের পর কাজ শুরু হইতো, প্রায় রাত্রে 3-4টা বাজে যেত, তারপর কাজ শেষ করে যাইত। তারপর আমরা ওয়ার হাউস বন্ধ করে বাসায় আসতাম, রুমে আসতাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতাম। তো এমন একদিনের কথা, একদিন রাত 1টা বা 1:30টার দিক হঠাৎ করে ওরা কাজে ছিল, আমরা 2 জন ফ্রেন্ড গাড়িগুলাতে বসে ফোন টিপতেছি আর ওরা কাজ করতেছে।
বিশ্বাস করবেন না ভাই, লাইট তো ওয়ার হাউসের ভিতরে প্রায় অনেক লাইট, অনেকগুলা গলি আছে, গলির লাইট আপনার মনে করেন 50-60টার মতো লাইট। আমার গা শিহরিত হয়ে যায় যখন আমি ঘটনাটা মনে করি। তো ওরা এক পাশে লাইট গুলা লাগায় রাখছে আর বাকি লাইট অফ করে দিতে বলছে যে এতগুলো লাইট লাগানোর তো প্রয়োজন নাই, তোমরা যেই জায়গায় আমরা কাজ করতেছি এই লাইট গুলা লাগায় রাখো। তো আমরা এইগুলোই লাগায় রাখছি। তো 1:30টার দিকে হঠাৎ ওয়ার হাউসের গেট ছিল 4টা, একটা ওয়ার হাউসে 4টা গেট, সামনের দিক দিয়ে একটা গেট, পিছনের একটা গেট, তারপর আরেক সাইডে গিয়ে একটা গেট, আরেক সাইডের সামনে পিছনে গেট, টোটাল 4টা দরজা, বিশাল উঁচু দরজা, প্রায় কি 25-30 ফুট হবে উঁচু, যাতে এটাতে লরি ঢুকতে পারে। লরি, বিশাল বড় লরি আছে না, লরি ঢুকতে পারে, বের হইতে পারে মালামাল নিয়ে, অনেক বড় উঁচু। তো এই উঁচুর গেট গুলাও ছিল বেয়ারিং করা, যে ধাক্কা দিলে এগুলা সরে যেত, ফাঁক হয়ে যেত, এই দরজাগুলো খুলতো, আবার টান দিয়ে আবার দরজাগুলো একসাথে করে লক করতো। বিশাল বড় গেট। তো বিশ্বাস করবেন না ভাই, রাত 1:30টার দিকে হঠাৎ করে পিছনের যে গেটগুলা, আমরা কিন্তু এখানে প্রায় 14 জনের মতো মানুষ, ইউমিনি 12 জন, আর আমরা বাঙালি 2 জন। রাত 1:30টার দিকে অবিরত হঠাৎ করে এত জোরে জোরে গেটের মধ্যে কে জানি শব্দ করতেছে, ভারী, এত ভারী বলার বাহিরে। তো আমরা সবাই ভয় পেয়ে গেলাম যে কি হলো, এটা বাইরে হইতেছে কে। তো আমাদের যেহেতু আমাদের ওয়ার হাউস, আমরা এখানে কর্মরত আছি, আমাদের দায়িত্বটাকে দেখতে হবে যে কি আছে, কে বাইরে হইতেছে, কে শব্দ করতেছে এত জোরে জোরে। এটা তো কোন ভদ্রলোকের কাজ না যে কোনো সৈদি বা কেউ আসবে না এত জোরে জোরে বাড়ি দিবে না। তো আমরা এটা দেখার জন্য, তোকে ধরার জন্য দেউর দিয়ে প্রায় যদি দেউর হয়ে যায় ফুল স্পিডে, তারপরও আমাদের 1-2 মিনিট লাগে এপার থেকে ওপার যাইতে, ওয়ার হাউসের এই পাশ থেকে ওই পাশ যাইতে। তো আমি ফার্স্ট দেউড় দিচ্ছি, দেউড় দেওয়ার পর আমি দেউড়াইয়া তারপরে ছোট একটা গেট আছে, ছোট একটা দরজা আছে, রুমের দরজা পার করে গেট খুলতে হয় না, রুমের দরজাটা খুললেই দেখা যায় গেটের ওপারে কি। প্রত্যেকটি ওয়ারাজ আবার রুম ছিল থাকার জন্য কি। তো আমরা একটা ওয়ারাজেই থাকতাম, এগুলা তার সবগুলা পরিত্যক্ত থাকতে। তো আমি বের হলাম, বের হয়ে দেখি গেটের পেছনে গিয়ে দেখি যে দরজার কেউ নেই। যদি এখানে যদি কেউ থাকতো, সে যদি লুকায়ও যাইতো বা কোথাও চলেও যাইতো, আমি দেখতে পারতাম। প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে লুকানোর কোথাও জায়গা নাই, বা চলে যাওয়ার মতো কোথাও জায়গা নাই। আমি প্রথমে বলছি যে এটা মরুভূমির মাঝখানে, কোনো লোকালয় কোনো কিছু নাই, পুরো একটা বিশাল মাঠের মাঝখানে এই ওয়ার হাউস গুলা। তো আমি ঘুরে গিয়ে দেখি কেউ নেই। তো আমি ফিরে আসলাম, ফিরে আইসা অলিগলি চিপা চাপা চেক করতেছি, দেখি কেউ নেই, আশেপাশে কেউ নেই। তো আমি ওরা বলতেছে যে কি হয়েছে, কে এগুলো আমি করছে। তা আমি ওদেরকে বলি যে কেউ তো দেখতে পাইতাম না, কি হইলো, এটা কে, কোথায় গেল। তো এইটা মনে করছি যে হয়তো কেউ হয়তো লুকায় গেছে, তো এটা মনে কইরা আমরা চলে আসছি। তো এটা নিয়ে আর বেশি কথা হয় নাই। তো বিশ্বাস করবেন না ভাই, পরের দিন সেম একই ঘটনা, প্রায় রাত ওই দিন একটু আগে 12:55 দিক, আবার একই শব্দ, ধুপধাপ করে বাইরাচ্ছে গেট, ধুপধাপ বিশাল জোরে, যে বুঝা যাইতেছে যে ভেঙে ফেলবে কেউ, গেট ভেঙে ভিতরে ঢুকবে। তো এরকম ভাবে বাইরে গেছে। তো ওই দিনও আমি দৌড়ে গেলাম, দৌড়া যাওয়ার পর দেখি যে কেউ নেই। তো আমার মাঝে একটু ভয় হয়ে গেল যে আসলে এটা তো কোনো মানুষের কাজ না, এত রাতে এরকম করবে, আর কখনো তো হয় নাই। তো এটা কি। তো ওই দিন একটু ভয় পাইছি। তারপরে আমি ফিরে আসছি, আইসা বলছি যে ভাই আজকেও কেউ নাই। ওদেরকে বলতেছি, ওরা তো আরবি ছিল যে মেকানিক গুলা, ওদেরকে বলতেছি যে আজকেও কেউ নাই। তো ওরা বুঝতে পারছে, কিছু একটা বুঝতে পারছে। তো আমি আর ভাবি না এগুলা নিয়ে, আমি ব্যস্ত ছিলাম, ফোন টিপতেছি, ওরা কাজ করতেছে। তো ওরা দেখি কি জানি বলতেছে, টুকটাক আরবি তো আমি বুঝতেছি যে ওরা বলতেছে এরকম যে জিন হয়তো এরকম করতেছে,
ওরা বলতেছে কি যে ইউমিনি যে মেকানিক গুলা ছিল, ইউমিনির ছেলে পেলে গুলা মুরব্বীও ছিল, যে বলতেছে যে ওয়ার হাউস গুলা তো অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল, এখানে কোনো মানুষ ছিল না, লোকালয় কোনো মানুষ, কোনো লাইট আলো পড়ছিল না, তো এখানে হয়তো জিন আছে, জিনেরাই হয়তো এগুলা ডিস্টার্ব হচ্ছে, তো ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। তা আমি এরকমটা কিছু বুঝতে পারলাম। বুঝতে পারার পর আমার ভিতরে একটা ভয় চলে আসলো যে এরকমটা কি হইলো। পরে আমি আমার রুমের মেট 4 জন ছিল, 4 জনকে আমি ডাকলাম, আমাকে সহ 4 জন, 3 জনকে ডাকলাম যে আসো এদিকে দেখো এরকম মনে হইতেছে। তো পরের দিন আমরা 4 জন আসলাম, বলছি যে আজকে 2 জন না 4 জন একসাথে বসবো, দেখবো যে আজকে কি হয়। তো সেম একই ঘটনা, রাত 12টার পর আপনার 1টার কাছাকাছি অবিরত আবার দুপদাপ বাইরা বাড়ি শুরু হচ্ছে। তো বাইরা বাড়ি শুরু হওয়ার পর আজকে আমরা 4 জন দৌড় দিছি বাহিরে, আজকে ধরবই, যে হোক দেখবই। 4 জন 4 চিপা দিয়া দৌড় দিয়েছি, 4 গলি দিয়া, গলি আছে এখানে ওয়ার হাউসের, চিপা চাপা দিয়ে গলি আছে। তো আমার 4 জন 4 দিক দিয়ে ব্যারিকেড দেওয়ার মতো দৌড়ে চলে গেলাম দেখার জন্য যে কে আজকে ধরবই। বিশ্বাস করেন ভাই, 4 জন যখন গেলাম, 4 জনে প্রায় 4 কিলোমিটার হবে, এক জনের 1 কিলোমিটার দূর থেকে কেউ দেখালাম না আমরা। তো আমরা ফিরে আসলাম, 5-10 মিনিট ঘোরাঘাড়া কর, আমি লোয়া লঙ্কর লাঠি নিয়ে বলতেছে কে মাইরা ফেলবো, সামনে আস পারলে। তো এইগুলা বইলা আপনি মনে করেন আমি ফিরে আসলাম। ফিরে আসার পর ওই দিন খুব ভয় লাগতেছে যে এটা তো মানুষের কাজ হবে না, যে এত জোরে ভেঙে ফেলবে, একটা সুস্থ সবল মানুষ কখনো এটা করবে না, যে এত জোরে জোরে আক্রমণ করবো, এখানে গেট গুলাকে বাইরাবে বা ভেঙে ফেলবে, এরকম তো একটা সুস্থ মানুষ করবে না। তো আমাদের একটু ধারণা আসলো যে এটাই হতে পারে, যেহেতু এটা অনেকদিন ধরে বন্ধ ছিল, আর সৌদি আরবে বা বিশেষ করে অনেক জিন ভূত এখানে আছে। জিন ভূত বলতে কিছু নেই, জিনের সংখ্যা অনেক। তো আমরা সবাই বসলাম, বসে আলাপ আলোচনা করতেছি। পরে ইউমিনিরা বলতেছে যে ওরা হয়তো আরব দেশের মানুষ, ওরা অনেক কিছু বুঝে, আরবের দেশগুলোতে ওরা ওদের এখানে ওরা বসবাস করে, ওরা থাকে, ওরা অনেক আমাদের চেয়ে অনেক কিছু অনেক বেশি বুঝে, আর ওরা অনেক সিনিয়র, ওনাদের জ্ঞানও আমাদের চেয়ে অনেক বেশি। তো ওরা আমাকে এটা বললো আমাদেরকে যে দেখো তোমরা তো এখানে ছিল না, এখানে জিন আছে, তোমরা তোমাদের কফিল যে মালিক ওদের সাথে আলোচনা করো যে এখানে এরকম সমস্যা হইতেছে, আমরা ভিতরে কাজ করতে পারবো না। তো আমার বসকে জানানোর পর বসও এটা বুঝতে পারার পর ওরা বলছে সমস্যা নাই, আমি তোমাদেরকে এই ওয়ার হাউসের ভিতরে না বাইরে আমি লাইটিং ফিট করে দিব, তোমরা বাইরে কাজ করবে কালকে থেকে। ভিতরে ওদের যেহেতু ডিস্টার্ব হয়, এখানে আছে এটা আমি জানি, বস বলতেছে কি যে আছে এখানে জিন আছে, তো ওদের হয়তো ডিস্টার্ব হইতেছে, এই কারণে ওরা তোমাদেরকে ভয় দেখাইতেছে কি, বা ওদের সহ্য হচ্ছে না যে এত রাতে লাইট লাগাইয়া শব্দ করতেছো, গান শুনতেছো, কাজ করতেছে এখানে, ওরা এটা মেনে নিতে পারতেছে। তো বস কাল থেকে বাইরে লাইট ফিট করে দিল। তো ফিট করে দেওয়ার পর গাড়িগুলো তো বের করতে হয়, একলিস্ট ওয়ার হাউস থেকে বের করে বাইরে নিয়ে এসে কাজ করবো, ঠিক আছে, বের করতে হয়, বাইর করে গাড়িগুলা আবার ভিতরে ঢুকাইতে হয়। তো ওয়ার হাউসে তো যাইতে হয়। তো বিশ্বাস করবেন ভাই, আমাদের 4 জন ফ্রেন্ড থেকে কেউ যাইতো না, আমাকে পাঠাইতো, বলতো যা। তো আমি যখন ওয়ার হাউসে ঢুকতাম লাইট গুলা জ্বালানোর জন্য বা বন্ধ করার জন্য, জ্বালাইতাম তো সন্ধ্যার দিকে মাগরিবের পর, তখন একটা বেশি ভয় লাগতো না। বিশ্বাস করবেন না রাসেল ভাই, যখন রাত 2টা-3টার দিকে ওরা কাজ শেষ করে চলে যেত, ওপারে লাইট গুলা বা সবগুলা আপনার সার্কিট ব্রেকার ফালাই দিতে হইতো, যেহেতু ওয়ার হাউস এখানে অনেক কোটি কোটি টাকার মাল। তো সবসময় আমরা কারেন্টটা কি মেইন সুইচ অফ করে রাখতাম ওয়ার হাউসের। তো ওয়ার হাউসের সুইচ যেহেতু লাজিম অফ করতে হবে, একবারে
100% অফ করতেই হবে। তো 3টার দিকে আমি যখন ওয়ার হাউস বলেই রাখছি যে আগে আমি যে ওয়ার হাউস গুলো এপার থেকে ওপার প্রায় আপনার 100 মিটার হবে, 100 মিটার দূর হবে। যদি দেউরায় ওপার থেকে ওপার যাই প্রায় 1-1.5 মিনিট 2 মিনিট লেগে যায়। তো আমি যখন যাইতাম যাওয়ার সময়ই আমার ভয়ে বুক কাঁপতো যে আমাকে যদি কোনো ক্ষতি করে বা এটা। পরে মনে করেন আমি আল্লাহ আল্লাহ করতে করতে যাইতাম, যাই লাইটটা যখন বন্ধ করতাম ভাই অন্ধকার হয়ে যেত, ফ্ল্যাশ দিয়া আমাকে দেউরে আসতে হইতো। এত ভয় লাগতো, আমার বুকের ভিতরে পানি শুকায় যেত যে 1-2 মিনিট আমি আল্লাহ আল্লাহ জোরে জোরে চিল্লে দেউরে যাইতাম। তো এটা আমার খুবই কষ্ট ছিল। তো আমার পার্সোনালি আমার সমস্যা হয়ে যায় যে এই ভয়টা নিয়ে আমি প্রতিদিন এগুলা করি, তা আমার সহ্য হয় না। তো ভাই বিশ্বাস করবেন না, এরকম হইতে হইতে ভাই আমি ওইখানে আর কাজ করি না। আমি আর ভয় ভিতরে ঢুকে যায়, আমি অনেক ভয় পাই। আর এখানে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটতেছে, ঠিক আছে? এরকম কিছু বোঝা যাতে আবজা দেখি হঠাৎ করে যে একটা আবজা সেওয়া অবয়বের মতো কি জানি একটা দেউর দিতেছে, আসতেছে, দাঁড়ায় রয়েছে, কে জানি দাঁড়ায় রয়েছে, কে জানি একটা আছে এখানে, কারো উপস্থিতি আমরা বুঝতেছি। এই ঘটনার পর আরো বেশি আমাদের সাথে এটা হচ্ছে যে কেউ না কেউ এখানে আছে বা কারো উপস্থিতি আছে, এরকম টের পাইতেছি। তো টের পর ভাই খুবই ভয়, মনের ভিতরে ভয় ঢুকে গেছে অনেক। শারীরিক ভাবে আমি ভেঙে পড়ছি, ভিতরে কেমন জানি আমার আর্থিক আপনার মনে করেন যে আমি বেটার ফিল করতে পারতেছি না, যে আমার অনেক সমস্যা দেখা যাইতেছে। তো বিশ্বাস করেন ভাই এই ঘটনার পর আমি পুরা কাজও ছেড়ে দিয়েছি, সৌদি আরবে ছেড়ে দিয়ে আমি 22 সালে একবারে দেশে এসে পড়ছি। 21-এর মাঝামাঝি ঘটনা ছিল। তো আমি কষ্ট করে 6 মাস ছিলাম। 6 মাস থাকার পর আমি এই কাজই ছেড়ে সৌদি আরবে ছেড়ে আমি দেশে এসে পড়ি। দেশে আসার পর আমি অনেক দিন ছিলাম দেশে। তো দেশে আসার পরও আমি প্রায় 3 বছরের মতো দেশে ছিলাম। দেশে থাকার পরও আমার এই দেশে থাকা অবস্থায় আমার এই সময়ে আমার সাথে অনেক ঘটনা ঘটছে। আমি অনেক ঘটনার সম্মুখীন হয়েছি বা আমার অনেক ঘটনা আমি শুনছি, আমার এলাকায় ঘটছে, দেখছি। তো আমি যদি আজকের ঘটনাটা আমার সিলেক্ট হয় বা কেমন লাগছে জানি না, কিরকম ভাবে বলছি এটাও বুঝতে পারি না, যেহেতু ফার্স্ট আমি সারা রাত কাজ করে আসছি। কাজ করার পর আমি ঘটনাটা বলছি, কিরকম ভাবে বলছি বা কারো কাছে কিরকম লাগছে এটাও জানি না। যদি সিলেক্ট হয় তাহলে সমস্যা নাই, না হলে কোনো সমস্যা নেই, দুঃখ নাই। কিন্তু আমি বলতে পারবো যে রাসেল ভাই আমার ঘটনাটা শুনছে। ভাই বিদেশে থাকি, অনেক দূরে, অনেক কাজ কামে ব্যস্ত থাকি। তো ওইরকম সিচুয়েশনও নাই বা আপনার ওইরকম মানসিকতা নাই যে একটা গুছায় গাছায় সুন্দর পরিপাটি করে ঘটনাটা গুছায় বলবো, এরকম একটা কি ফিজিক্যালি বা মেন্টালি প্রিপারেশন থাকে না। তো যেভাবে বলছি ভাই, যদি ভালো লাগে শেয়ার করবেন। আর এটা যদি সিলেক্ট হয় তাহলে আমি নেক্সট টাইম অনেক ভয়ানক ঘটনা কিছু, আমার ফুফাতো বোন একটা মৃত্যুর একটা ঘটনা, আমার বয়স সেম, ওর মৃত্যুর ঘটনা আমি একটা শেয়ার করব। আর আমার দাদার মৃত্যুর পর একটা ঘটনা, এটা শেয়ার করব। আর কিছু মাছের ঘটনা আছে আমার এলাকায় আমার সাথে ঘটেছে, এইগুলা শেয়ার করব যদি আপনি এটা সিলেক্ট হয়। ঠিক আছে ভাই, এই বলে আজকে শেষ করলাম। তো আমি এটা বলি যে আমি আজও সৌদি আরব, আমি 2 মাস হলো আমি সৌদি আরবে আবার আসছি। দোয়া করবেন আমার জন্য সবাই, যাতে আমি থাকতে পারি, কাজ করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই ঘটনাটি আমাকে বলেছেন শবনম জাহান মমি নামের একজন আপু, যিনি বর্তমানে বগুড়া শাহজাহানপুর থানার একজন বাসিন্দা। এই ঘটনাটি আসলে ঘটে ওনার প্রতিবেশী একজন ভাই নাসিম ভাই এবং ওনারই স্ত্রী শিলা আপুর সাথে।
তো ঘটনাটি মমি আপু আমাকে যেভাবেই বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মমি আপুর ভাষ্য মতে ওই টাইমে নাসিম ভাই এবং শিলা আপুর মাত্র বিয়ে শাদীটা হয়, মোটামুটি 10-12 দিন পার হয়ে যায় এবং শিলা আপুর সাথে ওনার শ্বশুরবাড়ির সম্পর্কটা খুব সুন্দর হয়ে যায় খুবই তাড়াতাড়ি। ওনাদের বাড়িটা মেইনলি ছিল একটা টিনের বাড়ি এবং আশেপাশে ছিল বাড়ির পেছনে একটা জঙ্গল, পাশে একটা বাঁশঝাড় এবং এর সাথে একটা পুকুর পাড়। পুকুর পাড়টা নিয়ে নানা ধরনের তথ্য রচিত ছিল যে এটা ভালো না বা এই জায়গায় কোনো অশরীরীর উপস্থিতি আছে, সো সেইখানে খুব বেশি একটা মানুষ কেউই যেত না। তো এর মতো অবস্থায় একদিন ভোরবেলা ফজরের সময় শিলা আপু নামাজ পড়বে বলে উজু করতে সেই পুকুর পাড়ের দিকে গেলেন, না সরি পুকুর পাড় না, কল পাড়ের দিকে গেলেন এবং কল পাড়ের চারপাশটা টিনের যেই বেড়া দেওয়া থাকে ওই বেড়া দিয়ে ঘেরা ছিল এবং টিনের বেড়ার মাঝখানে ছোট ছোট ছিদ্র থাকে মাঝে মাঝে, এটা আপনারা গ্রামে গেলে অবশ্যই দেখে থাকবেন। ওই ছিদ্র দিয়ে উনি একসময় দেখলেন কি পাশের একটা জায়গায় জঙ্গলের দিকে একটা মানুষ দেখা যাচ্ছে, মোটামুটি 4 থেকে 4.5 ফিটের একটা মানুষ দেখা যাচ্ছে এবং যার চোখটা সম্পূর্ণ লাল, একেবারে লাল চোখ এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উনি এটা দৃশ্য দেখে শিলা আপু দৌড়ে চলে এলেন এবং ঘরে এসে কিছুটা চিৎকার চেঁচামেচি করা স্টার্ট করলেন এবং উনি এই ঘটনাগুলো সবাইকে বললেন। যখন ওনার চিৎকার চেঁচামেচি শুনে সবাই চলে আসে, উনি ওনার শাশুড়িকে বলেন যে মা আমি তো এমন কিছু একটা দেখলাম, বাট এই জিনিসটা কি আমি আসলে বুঝতে পারছি না, এরকমটা আমার সাথে কেন হলো। তখন ওনার মা এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা পাত্তা দেন না, বা ওনার শাশুড়ি আম্মা যা আছে উনি খুব বেশি একটা পাত্তা দিলেন না। উনি বললেন কি যে না এমন কিছু তো হবার কথা না, বিকজ আমাদের এই বাসাটা টোটালি বন্ধ করা বাসা। তোমার শ্বশুর সাহেব এর বাবা মানে তোমার দাদা শ্বশুর যে ছিলেন উনি বিভিন্ন সময় এরকম কবিরাজি কাজ টাজ তো করতেন এবং বাসাটাকে বন্ধ করে রেখেছিলেন। সো বাসায় এরকম কোনো কিছু হওয়ার তো কথা না, আমার তো মনে হচ্ছে এটা তোমার মনের ভুল। তো শিলা আপু চিন্তা করলেন যে হ্যাঁ হতে পারে এটা আমার মনের ভুল, ভোরবেলা ঘুম থেকে উঠে এসেছি হয়তো বা ভুল দেখেছি। তো উনি এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা আর মাথা ঘামালেন না। এর মোটামুটি 2-1 মাস না মোটামুটি 6 মাস, 6 মাস পার হওয়ার পরে উনি জানতে পারেন হঠাৎ করে একদিন যে উনি প্রেগনেন্ট। তো বিয়ের মোটামুটি 6 মাসের মধ্যে প্রেগনেন্সি, বাড়ির সবাই কিছুটা মানে ওনাদের উপরে মনোক্ষুণ্ণ হয় নাসিম ভাই এবং শিলা আপু দম্পতির উপরে যে বিয়ে তো মাত্রই হলো, এত তাড়াতাড়ি বেবি নেওয়ার কি ছিল, সো কোনো দরকার ছিল না। তো সবাই রাগারাগি করলো, একটা পর্যায়ে মেনে নেয় কারণ এছাড়া তার কোনো উপায় নেই। তো উনি প্রেগনেন্ট হয়ে গেলেন এবং ওনাকে ডাক্তারি চেক আপ করানো হলো, সব কিছুই নর্মাল। এর মাঝখানে ওনার সাথে আর কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু একদিন রাতের বেলা উনি ঘুমিয়েছিলেন এবং ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে যাবার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা এখানে বলবো, ওনাদের যখন এই ঘটনাটা ঘটেছিল ওই কলপাড়ে একটা অবয়ব দেখার এর কয়েকদিন পরে ওনাদের বাসায় নাসিম ভাইয়ের ফুপাতো বোন আসে, ওনার ফুপাতো কাজিন আর কি, এবং ওনার একটা ছোট্ট ছেলে ছিল মোটামুটি 2-3-4 বছর বয়সী, ছেলেটা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। তো এই ছেলের সাথেও শিলাপুর খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মোটামুটি 10-12 দিন বা 5-6 দিন ছিলেন ওনারা। তো কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কিছু নেই, একটা নর্মাল স্বাভাবিক পরিবারের মতো ওনারা ছিলেন। তো যেদিন শিলাপুর যেই মানে কি বলবো এই ফুপাতো কাজিন মানে নাসিম ভাইয়ের ফুপাতো কাজিন যেদিন চলে গেলেন সেদিন রাতের বেলায় আপু সেই স্বপ্নটা দেখলেন, যে স্বপ্নটার কথা একটু আগে বললাম। স্বপ্নটা ছিল এমন যে উনি দেখলেন সেই যে পুকুর পাড়টা, ভয়ানক পুকুর পাড়, উনি ওই পুকুর পাড়ের কাছে কোনো একটা কাজ করতে গিয়েছেন এবং উনি তখন দেখলেন যে পুকুর পাড়ে কোনো একটা ছেলে হাত তুলে বাঁচার চেষ্টা করছে বা ডুবে যাচ্ছে এরকম মনে হচ্ছে। উনি যখন একটু কাছে গিয়ে দেখলেন তখন উনি দেখতে পেলেন কি এই ছেলেটা ওনার হাজব্যান্ডের ফুপাতো বোনের ছেলে। তো এই দেখে উনি কিছুটা ভয় পেয়ে যান যে বাচ্চাটার কি হচ্ছে, মারাই তো যাচ্ছে। উনি কি করলেন, দৌড়ে গিয়ে পুকুর পাড়ে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে ওঠানোর চেষ্টা করলেন। কিন্তু যখন উনি বাচ্চাটাকে ওঠানোর চেষ্টা করলেন, প্রায় পাড়ে চলে এসেছেন, তখন উনি দেখলেন যে এই বাচ্চাটা আসলে সেই বাচ্চাটা নয়,
এটা অন্য কিছু একটা জিনিস এবং এর চেহারা টোটালি ডিফারেন্ট, এবং চোখ লাল এবং মুখ হচ্ছে খুবই ভয়ানক এবং খসে যাচ্ছে এরকম একটা অবস্থা। উনি তখন কি করলেন, সেখান থেকে দৌড়ে চলে আসতে চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে সেই অবয়বটা তার পেছনে দৌড়াচ্ছে এবং অবয়বটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আকারে। তো উনি দৌড়ে এসে ঘরের ভেতরে এসে রুমের লক করে তারপর উনি শুয়ে পড়লেন, এবং শুয়ে পড়ার পরে এই জিনিসগুলো ওনার স্বপ্নেই কিন্তু হচ্ছে। উনি যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে দেখলেন কি যে ওনার হাত ধরে কেউ টানছে। উনি যখন চোখ খুললেন তখন দেখলেন কি যে এই অবয়বটাই তার রুমে এসে তাকে টানছে। তো এরপরে উনি পড়ে যান বিছানা থেকে এবং ওনার ঘুমটা ভেঙে যায়। এর মাঝখানে ওনার হাজবেন্ড নাসিম ভাইয়ের বক্তব্য এরকম যে রাতের বেলা ঘুমানোর পরে হঠাৎ মোটামুটি যখন 11টা বা 11:30 12টা এরকম টাইম হয়, তখন উনি ওনার হাতে জোরে একটা লম্বা টান অনুভব করেন। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার ওয়াইফ বিছানা থেকে পড়ে গেছেন। উনি যখন ওনার ওয়াইফকে বিছানা থেকে পড়ে যাওয়ার পর ওঠালেন মেঝেতেই, তখন ওনার ওয়াইফের মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল। এবং নাসিম ভাই কি করলেন, ওনার মানে মা বাবা যারাই আছে সবাইকে ডেকে দেখতে বললেন যে কি হয়েছে, আসলে বিষয়টা জানার চেষ্টা করলেন। তো তখন কি হলো, যখন শিলাপুর একটু জ্ঞান ফিরলো তখন উনি ঘটনাগুলো খুলে বললেন এবং ওনার শাশুড়িকে উনি বললেন যে মা, জিনিসগুলি কিন্তু কোনোভাবেই নর্মাল না। আমি একদিন এরকম দেখলাম পুকুর পাড়ে কল পাড়ে এরকম একটা অবয়ব যার চোখ এরকম, আর আজকে আমি এরকম দেখলাম স্বপ্নের মধ্যে। আর ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম যে এই জিনিসটা আমার বিছানাতেই আছে এবং পায়ের ছাপ পর্যন্ত আমি দেখেছি, ভেজা পায়ের ছাপ ঘরের ভেতরে। তো এই জিনিসগুলো আসলে মোটেও নর্মাল না, এগুলি আসলে আমি মানে কোনোভাবেই বুঝতে পারছি না। কিন্তু যথারীতি ওনার শাশুড়ি এই বিষয়গুলোতে আবারও কোনো পাত্তা দিলেন না এবং এই একই কথা ওনার যে ওনাদের বাসাটা বন্ধ করা, বাসায় কোনো প্রবলেম নেই। সো এটা আসলে সম্পূর্ণটাই শিলাপুর মনের ভুল। তো এর কয়েকদিন পরে শিলাপু একদিন উঠোন ঝাড়ু দিচ্ছিলেন ওই জঙ্গলের কাছে, যে জঙ্গলটা ভয়ানক কিছুটা জঙ্গল পাড়ে, মানে পাশে পুকুর পাড়। তো উনি কিছুটা ভয় পেয়ে যান ওখানে যাওয়ার পরে, মানে কেন যেন অজানা কারণে ওনার শরীর ভারী হয়ে যায় এবং ওনার শরীরের লোম দাঁড়িয়ে যায়। উনি দৌড়ে সেখান থেকে চলে আসেন। এরপর কয়েকদিন মোটামুটি বেশ ভালো, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, নাথিং। এই স্বপ্নটা দেখার 2-1 দিন পরেই মোটামুটি উনি খেয়াল করলেন দুপুরবেলা বা বিকেলবেলার দিকে ওনার পেটে প্রচণ্ড ব্যথা। এত পরিমাণ ব্যথা যে উনি দাঁড়াতেও পারছেন না, শুতেও পারছেন না, ওনার খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে ওনার। উনি ডাক্তারের কাছে গেলেন ওনার হাজবেন্ডকে বলে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ওনার যেই বাচ্চাটা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে পেটের ভেতরেই। তো এটাকে অপারেশন করে বের করতে হবে, যদি বের না করা হয় তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো অপারেশন করে ছোট্ট মানে মৃত বাচ্চাটাকে বের করা হয়। বাচ্চাটা একটা ছেলে বাচ্চা ছিল। তো পরিবারের সবাই খুবই কষ্ট পায়, যদিও প্রেগনেন্সির শুরুতে কেউ রাজি ছিল না যে এত তাড়াতাড়ি বেবি নিয়ে নিবে, কিন্তু একটা বাচ্চা মারা যাওয়া এটা অনেক বড় একটা কষ্ট একটা পরিবারের জন্য, যে বাচ্চাটা জন্মই হয়নি যে বাচ্চাটা। তো পরিবার খুব কষ্ট পায় এবং শোকে কয়েকটা দিন কাটে তাদের। এভাবে আরও অনেক দিন পার হয়, মোটামুটি 6-7 মাস। এবং তখন শিলাপু এবং নাসিম ভাই চিন্তা করেন যে একটা বাচ্চা যেহেতু এভাবে মারা গেল, সো আমাদের আরেকবার ট্রাই করা উচিত, কারণ পরিবারের সবারই একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই জিনিসটা এখন আর নেই, কিন্তু আমাদের তো চেষ্টা করা উচিত। তো ওনাদের চেষ্টার পরে 6 মাস পরে ওনারা আবার প্রেগনেন্ট হলেন। শিলাপু আবার প্রেগনেন্ট হয়ে গেলেন। এবার উনি প্রেগনেন্ট হওয়ার পরেই ওনাকে ডাক্তার দেখানো হলো এবং যাবতীয় যত ধরনের ট্রিটমেন্ট, সাবধানতা অবলম্বন সব কিছুই করা হলো। কোনো ধরনের কোনো কমতি এবার আর রাখা হয়নি। এরপরে মোটামুটি তখন বেশ ভালো দিন যাচ্ছে, আর কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, একেবারেই নর্মাল একটা দিন, মানে নর্মাল দিনগুলি যাচ্ছে। পরিবারের সবাই খুবই শান্তিতে আনন্দে বাচ্চার জন্য অপেক্ষা করছেন সবাই। আবারও কয়েক মাস পরে হঠাৎ করে ওনার পেটে ব্যথা এবং ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার আবার বলে যে হ্যাঁ এবার আবার মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু এবার মিসক্যারেজটা একটু আর্লি স্টেজে হয়েছে। তো ওনারা আসলে কিছু বুঝতে পারেন না যে হঠাৎ করে এরকম জিনিসগুলি কেন হচ্ছে বা এগুলির কারণটাই বা কি। তো তখন শিলা আপু বাসায় আসার পরে ওনার শাশুড়িকে বললেন যে আমার কাছে এই জিনিসগুলো মোটেও নর্মাল লাগে না, কারণ এবার আমার সাথে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কোনো ধরনের ঝামেলা হয়নি, আমি কোথাও পড়ে যাইনি, বাট তারপরে আমার বাচ্চাটা নষ্ট হলো কিভাবে আমি জানি না এই সমস্ত জিনিস। তো তখন শিলা আপু ওনার মাকে জানালেন বিষয়গুলি।
ওনার মা থাকতেন রাজশাহীর সিরাজগঞ্জের কোনো একটা জায়গায়। তো ওনার মা এই কথাগুলি শুনে সিরাজগঞ্জ থেকে চলে এলেন। এসে উনি ওনার মানে মেয়ের যেই শাশুড়ি আছে ওনাকে বললেন যে আপা, আপনারা তো এই জিনিসগুলি মানেন না, বাট আমার কাছে মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, আর আমি চাই আমার মেয়েটাকে নিয়ে গিয়ে আমি কোনো কিছু একটা চিকিৎসা করব বা ব্যবস্থা করব। কারণ আপনারা মানেন না, এই চিন্তা করে যদি পরবর্তীতে আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় বা আমার মেয়েটা মারা যায়, তখন কিন্তু সেটার দায়িত্ব আপনারা কিন্তু নিতে পারবেন না। আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, আমি এটা শেষ দেখে ছাড়বো। এই কথা বলে উনি শিলা আপুকে সিরাজগঞ্জে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনারা একটা হুজুরের সাথে যোগাযোগ করলেন। হুজুরের সাথে যোগাযোগ করার পরে হুজুর জানালেন, বিভিন্নভাবে রিচুয়াল করার পরে উনি জানালেন যে তোমাদের বাড়িতে মানে তোমার যে শ্বশুর বাড়ি মা, সেই শ্বশুর বাড়িতে তোমার এবং তোমার স্বামীর উপরে কালো জাদু করা হয়েছে। কিন্তু এই কালো জাদু তোমার বাচ্চা নষ্ট করার কারণ নয়। যেই কালো জাদুটা করা হয়েছে সেটা তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য বা সম্পর্ক নষ্ট করার জন্য। কিন্তু এই কালো জাদু তোমার বাচ্চা নষ্ট করার জন্য ছিল না। এখানে অন্য কোনো একটা ঘটনা আছে। তোমার শ্বশুর বাড়িতে অবশ্যই জিন রিলেটেড এর আগে ঘটেছিল এমন কোনো ঘটনার ইতিহাস অবশ্যই আছে, যেই জিনিসটা আমি জানি না এবং তোমরাও এখনো জানো না। এই জিনিসটাকে তোমরা জানার চেষ্টা করো, কারণ এই জিনিসটা যদি তোমরা জানতে না পারো, তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না যে কেন এগুলি হচ্ছে। আর এই কালো জাদুটা আমার মেইন কনসার্ন না। তোমরা আগে জেনে এসো যে তোমার শ্বশুর বাড়িতে মেইন প্রবলেমটা কী ছিল। তো এই কথা শুনে শিলা আপু প্রথমে নাসিম ভাইকে ফোন করলেন। ফোন করে বললেন যে আমি তো হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর আমাকে এমন এমন ঘটনাগুলো বলল, তো তুমি যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাও। তো নাসিম ভাই বললেন যে না, আমি তো আসলে এই বিষয়ে কিছু জানি না, আমার সাথে কখনোই কারো এইগুলি বিষয়ে কখনো কোনো কথাবার্তা হয়নি, আর আমি জিন ভূত এই জিনিসগুলোতে খুব বেশি একটা ফ্যাসিনেটেডও না যে আমি জিজ্ঞাসা করে নিব, বা বাসা বন্ধ করা এই জিনিসগুলো আমার খুব বেশি একটা মানে আমলে আমি নিইনি। তারপরও তুমি যখন বলছো, আমি মা বাবা সবার সাথেই কথা বলে নিচ্ছি। তো উনি মা বাবা সবার সাথে কথা বলে আপুকে ফোন ব্যাক করে বললেন কি যে না, ওনারা কিছু বলেননি আমাকে, এরকম কোনো কিছু নেই। এরপরে শিলা আপু কি করলেন, ওনার মাকে বললেন, মানে নিজের আম্মুকে বললেন সিরাজগঞ্জে যে আমি শ্বশুরবাড়ি ফেরত যাব, বিকজ আমাকে জিনিসগুলি জানতে হবে। তখন উনি যখন শ্বশুরবাড়ি ফেরত আসলেন, সেই রাতে উনি পরিবারের সবাইকে একসাথে বসিয়ে জিজ্ঞাসা করলেন যে এই বাসায় কি কি প্রবলেমগুলো ছিল সেগুলো আমাকে দয়া করে বলেন, কারণ যদি আপনারা না বলেন আমাকে বা এখনো যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এই বাসায় কিন্তু খুবই দ্রুত কারো প্রাণনাশের সম্ভাবনা আছে, দয়া করে আমাকে বলেন। তখন ওনার যে শ্বশুর ছিলেন উনি কিছুটা এঁকে বেঁকে বসলেন এবং বললেন যে মা, আমি আসলে তোমাকে কিছু বলতে চাই, কারণ জিনিসগুলি আমি কিছুটা হলেও জানি, কিন্তু আমি এতদিন বলছিলাম না, কারণ আমি প্রয়োজন মনে করিনি বলার। কিন্তু যেহেতু এখন কথাগুলো উঠেই গেছে, সেহেতু আমি তোমাদেরকে বলবো সবই। এটা শোনার পরে যদি তোমাদের কোনো কিছু উপকার হয় বা তোমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারো, তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো। আমি আসলে বলতে লজ্জাই পাচ্ছি, কারণ এই ঘটনাটা আসলে আমার বাবার, মানে শিলাপুর দাদা শ্বশুরের, যিনি ঘরটাকে বন্ধ করে রেখেছিলেন। এরপর উনি বলতে শুরু করলেন যে আমার বাবা যে ছিলেন উনি আসলে ছিলেন একজন ময়রা। ওনার নাম ছিল রফিকুল্লাহ একজন ময়রা ছিলেন, এবং উনি ময়রা কাদেরকে বলে যারা মিষ্টি বানায়, এই কাজটার আশেপাশে উনি কৃষিকাজ করেই সংসার চালাতেন। দিনের বেলা মোটামুটি উনি কৃষিকাজ করতেন এবং রাতের বেলা ছানা দিয়ে বিভিন্ন টাইপের মানে ময়রার যে কাজগুলি সেগুলো করতেন। কিন্তু একটা সময় উনি কাজগুলো করা বন্ধ করে দিলেন। উনি কবিরাজি শিখেছিলেন এবং ওনার কাছে বেশ কিছু পালিত জিন ছিল। এর মধ্যে একটা জিনকে উনি খুব বেশি টর্চার করতেন। সেই জিনকে দিয়ে সমস্ত কাজ করাতেন, চাষবাসের কাজ করাতেন, রাতের বেলা নিজের যত ধরনের কাজ সব কিছুই করাতেন। এই জিনটাকে উনি পেয়েছিলেন একটা মহিলার উপরে রুকিয়া করার সময়। সেই মহিলাটা ছিল দুষ্ট প্রকৃতির একটা মহিলা এবং এই জিনটা ছিল একজন আলেম জিন বা একজন হুজুর জিন। তো সেখান থেকেই এই জিনটাকে উনি পেয়েছিলেন এবং উনি জিনকে বলেছিলেন যে তুমি আমার সাথে কাজ করো। জিনও রাজি হয়েছিল যে না, আল্লাহর নেক বান্দা কাজ করা যায়।
কিন্তু এই জিনকে পাওয়ার পরে ওনার লোভ যেন আস্তে আস্তে বেড়ে গেল, রফিকুল্লাহর লোভ বেড়ে গেল। উনি বিভিন্ন ধরনের খারাপ কাজ করা শুরু করলেন এবং এই জিনের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে টাকা উপার্জন করা শুরু করলেন এবং আরও খারাপ কাজ করা স্টার্ট করলেন। কালো জাদুতে পর্যন্ত উনি চলে গেলেন। তো এই জিনটা তখন রাগান্বিত হয়ে ওনাকে বললেন যে আমি তোমার সাথে এই ধরনের কোনো কাজ আর করতে পারবো না, আমাকে তুমি এখান থেকে মুক্তি দাও। কিন্তু ততক্ষণে উনি কৌশলে ছলে বলে জিনটাকে বন্দি করে ফেলেছেন, কোনো একটা ভাবে বন্দি করেছেন। এখন জিনটা তার কথা শুনতে বাধ্য, মানে রফিকুল্লাহর কথা শুনতে সেই আলেম জিনটি এখন বাধ্য। তো সেই জিনকে দিয়ে বিভিন্ন টাইপের খারাপ কাজ উনি করাতেন জোর করে। জিন অনেকবার মানা করতো যে না, আমাকে দিয়ে করিও না, আমি পারবো না। তারপরে উনি থামতেন না, উনি বিভিন্ন ধরনের রিচুয়াল করতেন। এর মধ্যে একটা রিচুয়াল ছিল মানে অমাবস্যার টাইমে, সেদিন যখন অমাবস্যা, তখন উনি রেডি হলেন এবং একটা ছুরি বের করলেন। যেই ছুরিটা ছিল জাদু করা একটা ছুরি, বিভিন্ন প্রকারের মন্ত্র আয়াত এগুলি করে ছুরিটার উপরে জাদু করা হয়। এবং এই ছুরিটা উনি ব্যবহার করতেন বিভিন্ন জিনকে মারার জন্য বা আঘাত করার জন্য ব্যবহার করতেন। এটা খুবই মানে পাওয়ারফুল একটা নাইফ ছিল। তো উনি কী করলেন, এই ছুরিটা নিয়ে বেরিয়ে গেলেন কালী মন্দিরের উদ্দেশ্যে। পুরাতন একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল, সেই মন্দিরের উদ্দেশ্যে উনি বেরিয়ে গেলেন। এবং লোকমুখে শোনা যায় যে সেই কালী মন্দিরটা নাকি ভালো না এবং সেখানে নাকি শয়তানের বসবাস আছে, এরকম লোকমুখে কথা ছিল। তো উনি সেই কালী মন্দিরের কাছে গেলেন, কিন্তু এখনও সেই কালী মন্দিরে কেউ যেন পুজো করত এবং কালীর যে মানে জীব ছিল সেই জীবের মধ্যে সিঁদুর লাগিয়ে দিত। তো রফিকুল্লাহর এমন একটা কাজ ছিল যে কাজের জন্য সেই কালী মন্দিরের কালীর মূর্তির জীবের যেই সিঁদুরটা ছিল সেই সিঁদুরটা তার প্রয়োজন ছিল। তো সে সেই দিন অমাবস্যা রাতে তার ছুরিটা নিয়ে বেরিয়ে গেলেন এবং কালী মন্দিরের কাছে যখন উনি আসলেন তখন চারপাশ থেকে নানান ধরনের শব্দ শুনতে পেলেন উনি। মন্দিরের ভেতরে যখন উনি প্রবেশ করলেন তখন দেখলেন যে মূর্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে ট্রান্সপারেন্টলি, মানে এখন এই জায়গা আছে, চোখের পলকটা ফেলতেই আরেক জায়গায় চলে যাচ্ছে। এরপরে উনি চিন্তা করলেন কি এটা সম্পূর্ণটাই ওনার চোখের ভুল। তো নিজের চোখের ভুল মনে করে উনি এই জিনিসটাকে কাউন্টার করার জন্য পকেট থেকে একটা কালো কাপড় বের করলেন এবং কাপড় বের করে নিজের যেই জায়গাটা আছে অবস্থান থেকে মূর্তির অবস্থান উনি নিজের চোখের আন্দাজে নির্ধারণ করলেন যে এই জায়গায় এতটুকু ডানে গেলে, এতটুকু বামে গেলে বা এতটুকু সোজা গেলে আমি মূর্তিটাকে দেখতে পারবো এবং ধরতেও পারবো। তো এই চিন্তা করে উনি চোখে কাপড়টাকে বাঁধলেন। বাঁধার পরে আস্তে আস্তে আন্দাজ মতো হেঁটে সেই মূর্তির কাছে গেলেন। কিন্তু মূর্তির কাছে যাওয়ার সাথে সাথে উনি যখন মূর্তির মাথায় হাতটা রাখলেন আশেপাশে কীরকম ঝোড়ো বাতাস শুরু হলো এবং যেই মন্দিরের যে ফ্লোর ছিল সেখান থেকে পাতাগুলি উড়ে পড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন টাইপের সমস্যা। তো উনি কী করলেন, ওনার সেই ছুরি দিয়ে হঠাৎ করে ধরে এক টান দিয়ে সেই মূর্তির গলাটা উনি কেটে ফেললেন। গলাতে কেটে মাথাটা নিয়ে আসার চেষ্টা করলেন। এরপরে যখন উনি চোখ থেকে কাপড়টাকে সরালেন, কালো কাপড়টা, তখন উনি দেখতে পেলেন যে ফ্লোরে মূর্তিটা দাঁড়ানো ছিল সেই ফ্লোরে প্রায় হাঁটু সমান রক্ত। এবং উনি তখন শুনতে পেলেন কানে কানে কোনো একটা অদৃশ্য গায়েবী শব্দ তাকে বলছে, যেই কাজটা তুই করলি অনেক বড় ভুল করেছিস, আমাকে তো তুই মেরে ফেললি, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আমার পরিবারের কেউ অবশ্যই ফিরে আসবে, তুই বাঁচতে পারবি না, তুই কোনোভাবেই বাঁচতে পারবি না, এই অন্যায় থেকে তোকে কেউ মুক্তি দিতে পারবে না, তোকে মরতেই হবে, আমার পরিবারের মানুষ আসবে প্রতিশোধ নেওয়ার জন্য, তুই শুধুমাত্র অপেক্ষা কর। তো উনি আসলে রফিকুল্লাহ উনি খুব বেশি একটা পাত্তা দিলেন না বলে উনি চিন্তা করলেন যে আমি এত বড় কবিরাজ, আমার কি করবে আমি দেখে নেব। এই কাহিনী করার পরে উনি সেখান থেকে চলে এলেন এবং উনি বাসায় এসে বাকি রিচুয়াল কমপ্লিট করে উনি ওনার মতো ক্ষমতা অর্জন করে নিলেন। তো এরপরে যে জিনিসটা হলো, একদিন উনি বাঁশঝাড়ের ভেতর থেকে বাজার করে ফিরে আসছিলেন এবং বাঁশঝাড়ের ভেতরে উনি দেখলেন কি বড় একটা হাতি এবং একটা বাচ্চা হাতি তার পাশে হাঁটছে, দুইটা হাতি। উনি তো স্বাভাবিকলি বুঝতে পারলেন যেহেতু উনি একজন কবিরাজ যে এগুলি কোনোভাবেই হাতি আসলে নয়, কারণ এরকম গ্রামের মধ্যে এত ছোট বাঁশঝাড়ের ভেতরে হাতি কোত্থেকে আসবে। তো উনি বুঝতে পারলেন যে এটা কোনো জিন এবং উনি ভয় পেলেন না। উনি যখন হাতিগুলোর কাছে যাচ্ছিলেন চিন্তা করছিলেন যে এরা আমার কী করবে, আমার কাছে তন্ত্রে মন্ত্রের অনেক শক্তি আছে। তখন উনি শুনতে পেলেন বাঁশঝাড়ের কোনো একটা জায়গা থেকে গায়েবী কণ্ঠে কেউ বলছে ওনাকে যে কবিরাজ, তোকে আমি অনেকদিন ধরে দেখি, অনেক কাজ দেখি তোর কাজ এবং তোকে আমার খুব ভালো লাগে, আমি তোকে উপহার দিতে চাই, কিন্তু তোকে আমার কয়েকটা কাজ করতে হবে।
তুই হাতি দুটার পেছনে দেখ। টনি তখন হাতি দুটোর পেছনে গেল এবং দেখলো যে বড় যে হাতিটা, সেই হাতির পেছনে একটা বড় সিন্দুক, অনেক বড় একটা ট্রাঙ্কের সিন্দুক, আর ছোট যে হাতিটা তার লেজের সাথে লাগানো একটা কলস, যে কলস ভর্তি সোনাদানায় ভরপুর। এবং বড় হাতির লেজের পেছনে যে সিন্দুকটা ছিল, সেই সিন্দুকটা রাজা বাচ্চা সিন্দুকের থেকে কোনো অংশে কম না। ওটার ভেতরে স্বর্ণালঙ্কার এবং সোনার যে কয়েন, মুদ্রা, সেই মুদ্রায় ভরা। তো উনি বেশ লোভে পড়ে গেলেন। উনি ছিলেনও, রফিকুল্লাহ একটা সময় বেশ ভালো লোভী মানুষ হয়ে গিয়েছিলেন। তো উনি চিন্তা করলেন কি, আচ্ছা ঠিক আছে, ফ্রিতে পাচ্ছি, 2-1টা কাজ কি করতে হবে করে দেবো নে, আর যদি কাজ করতে না পারি বন্দি করে ফেলবো এই জিনকে। এই কথা চিন্তা করে উনি বললেন যে ঠিক আছে, তোর কাজ আমি আগে করবো, কিন্তু এই জিনিসগুলো আমাকে তুই দে আগে। জিনটা বললো কি, ঠিক আছে, তুমি চয়েস করো কোনটা নিবা, তুমি যেটা ধরবা প্রথমে সেটাই তোমার। তো রফিকুল্লাহ কি করলো, বড় হাতির যেই লেজের মধ্যে যে ট্রাঙ্কটা লাগানো, ওই ট্রাঙ্কটা উনি ধরে ফেললেন। ধরার পরে উনি সেখান থেকে চলে গেলেন, সেটা নিয়ে বাসায় আসলেন। আসার পরে উনি যখন ট্রাঙ্কটাকে খুললেন, খোলার পর উনি দেখলেন যখনই মুদ্রাগুলো উনি হাতে নেন, এবং উনি আগে দেখলেন কি যে সবগুলো সোনার মুদ্রা, একেবারে ঝকঝক করছে, চকচক করছে, গ্লিটারিং করছে, স্বর্ণ, একেবারে নিখুঁত স্বর্ণ যেরকম থাকে। কিন্তু উনি যখন এই মুদ্রাগুলি হাতে নিচ্ছেন, সাথে সাথে মুদ্রাগুলো কয়লার মতো কালো হয়ে যাচ্ছে, রং হারিয়ে ফেলছে এবং মুদ্রা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। উনি কিছুটা রাগান্বিত হলেন। রাগান্বিত হওয়ার পর উনি চিন্তা করলেন কি, যদি জিনের সাথে কখনো কথাবার্তা হয় আবার উনি এই জিনিসটা কথা তুলবেন। তো ওই দিন রাত্রেবেলা উনি স্বপ্ন দেখলেন, একটা জিন এসে ওনার স্বপ্নে বলছে যে, কবিরাজ, তুই তো আমার জিনিসপত্র নিয়ে গেলি, তোর যা চাওয়ার ছিল তুই তো তা নিয়ে গেলি, কিন্তু তুই তো আমার কাজ করে দিচ্ছিস না। তখন স্বপ্নের মধ্যে রফিকুল্লাহ বলে যে, তুই যেই জিনিসগুলি আমাকে দিয়েছিস সেগুলো আগে আমাকে ব্যবহার করার উপযোগী কর, তারপরে আমি তোর কাজ করব, না হলে আমি করব না। তো জিনটার সাথে তখন তার মোটামুটি ভালোই বাক বিতণ্ডা হয়। জিনটা বলে কি যে, না, তুই যদি এই স্বর্ণগুলি নিয়ে আমার কাজ না করিস তখন আমি কি করব, কাজেই তুই আগে আমার কাজ করবি, এরপরে তুই এগুলো ব্যবহার করতে পারবি। কিন্তু রফিকুল্লাহ বলে যে, না, আমি আগে এই জিনিসগুলো ব্যবহার করব, এরপর আমি তোর কাজ করব। অনেক বাক বিতণ্ডা হয়। এরপরে জিনটা তাকে হুমকি দিয়ে বলে যে, দেখ, তুই এই যে কাজগুলি করছিস, তুই খুব খারাপ কাজ করছিস, কিন্তু তুই আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু জানিস না। তোর যে বাসা বন্ধ করা, তুই যে বাসা ঘোড়ার মাথা কেটে বন্ধ করেছিস, কি রিচুয়াল করে বন্ধ করেছিস, সেটা কিন্তু আমি ভালো মতোই জানি। তোর বাসায় ঢোকা কিন্তু আমার বাম হাতের খেল। আমি কিন্তু তোকে ভালো শাস্তি দেব। তুই না স্বর্ণালঙ্কার পাবি, কিচ্ছু পাবি না, জান হারাবি, তোকে আমি দেখে নেব। এর মাঝখানে রফিকুল্লাহর মোটামুটি ভালোই অহংকার জন্মে যায়। উনি চিন্তা করেন, আমি এত বড় কবিরাজ, এত বড় বড় কথাই জিন আমাকে বলে কিভাবে। উনি তখন জিনকে চ্যালেঞ্জ করে বলেন কি, তোর যা করার তুই করে নিস, আমি দেখবো তুই কি পারিস, যা এখান থেকে যা। তো এরপরে চিন্তা চলে গেল, স্বপ্নটাও ভেঙে গেল, এবং পরবর্তীতে উনি ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে এটা একটা স্বপ্নই ছিল, বা যাই হোক, ছিল কিছু একটা। এর কয়েকদিন পরে উনি সন্ধ্যার দিকে একদিন যাবেন ওনার ক্ষেত খামারে, পানি টানি বা সেচ গল্প ঠিক মতো হয়েছে কিনা, বা যে কোনো কাজ উনি সন্ধ্যার সময় করতেন, ওই কারণে উনি যাবেন তখন খেতে। তো মাগরিবের পরে উনি মোটামুটি খেতে চলে গেলেন, নামাজ পড়ার পরে মাগরিবের। কিন্তু যখন ঈশার ওয়াক্তেরও পার হয়ে গেল এবং রাত মোটামুটি 10টা-11টা, তখনও যখন উনি ক্ষেত থেকে ফিরছেন না, এই দেখে ওনার ছেলেরা ভালো টেনশনে পড়ে গেল এবং চিন্তা করলো যে বাবা এখনো কেন ফিরছে না। তো ওনার ছেলেরা আসলে না, একটাই ছেলে ওনার, যে উনি ঘটনাটা বলছিলেন, একটাই ছেলে। ওনার ছেলে চিন্তায় পড়ে গেলেন যে বাবা এখনো কেন ফিরছে না। তো উনি কি করলেন, আরো কয়েকজন মানুষকে নিয়ে চলে গেলেন সেই ক্ষেতের কাছাকাছি। ক্ষেতের কাছাকাছি গিয়ে উনি দেখতে পেলেন যে অন্ধকার, তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। এর মাঝখানে খোঁজাখুঁজি করতে করতে মোটামুটি 20-30 মিনিট পার হয়ে গেল। হঠাৎ ওনারা দেখলেন একটা জায়গায় দুটো পা দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো একটা মানুষকে মাটি খুঁড়ে গেড়ে রাখা হয়েছে এবং তার পা শুধুমাত্র ভেসে আছে, মাথা এবং সম্পূর্ণ শরীর মাটির নিচে। ওনারা অনেক কষ্ট করে সেই জায়গাটা খুঁড়লেন। খোঁড়ার পরে দেখলেন এটা হচ্ছে তার বাবা রফিকুল্লাহ, এবং অলরেডি তিনি মারা গেছেন, তার ঘাড় ভাঙা, চোখ উপড়ানো, এরকম বিভিন্ন বিভৎস একটা অবস্থা। তো ওনাকে বাসায় নিয়ে আসা হলো। সেদিন রাতে আর কোনোভাবে জানাজা সম্ভব হয়নি, অসম্ভব, কারণ অনেক রাত, মানুষকে জানাতে হবে। তো এর পর দিন জোহরের টাইমে ওনার জানাজা এবং দাফন কাফন সব কিছুই শেষ হয়ে গেল। তো এই কাহিনীর পরে ওনাকে কবর দেওয়া হলো, সব জিনিসপত্র এখানেই শেষ হলো। কিন্তু এরপরে
কয়েকদিন রফিকুল্লাহর যে ছেলে অর্থাৎ শিলাপুর যে শ্বশুর, উনি শান্তি পাচ্ছিলেন না কোনোভাবেই। ওনার কেমন যেন অস্বস্তি লাগতো সবসময়। বাবার কথা মনে হতো যে বাবা হয়তো বা ভালো নেই বা বাবার কোনো একটা প্রবলেম হচ্ছে, এগুলো ওনার মনে হতো। তো তখন উনি একটা কাজ করলেন। একদিন রাতের বেলা যখন উনি ঘুমাচ্ছিলেন, একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটার মধ্যে ওনার বাবা ওনার কাছে এসে বলছে, রফিক, আমি তো তোকে সব কথাই বলি, তুই তো আমার একমাত্র ছেলে, তুই তো সবই জানিস। আমি সেই কালী মন্দিরে গিয়েছিলাম, কালীর মাথা এনেছিলাম, আমি কি কি কাজ করেছি সবই তো তুই জানিস। যেহেতু তুই আমার একমাত্র ছেলে, আমি তো তোকে সব কিছুই বলে রাখি। বাবা, আমি তো মারা গেছি, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। যে জিনগুলোকে আমি বন্দি করেছিলাম তারাই আমাকে মেরেছে। আমার মরণ হয়েছে, এটা আমার কোনো কষ্ট নেই, কারণ আমি পাপী, আমার পাপের জন্য আমাকে ফল ভোগ করতে হবে। কিন্তু মৃত্যু হবার পরেও আমার পরিবারের উপর একটা সংকট আছে এখন, আর আমার মরণের পরেও ভালো নেই। আমি তোকে কয়েকটা কাজ দেবো, ওই কাজগুলো তুই দয়া করে আমাকে করে দিবি। তো তখন রফিকুল্লাহর ছেলে অর্থাৎ শিলাপুর শ্বশুর তাকে জিজ্ঞেস করেন যে কি কাজ বাবা, কি হয়েছে তুমি বলো আমাকে। তখন রফিকুল্লাহ বলে স্বপ্নের মধ্যেই যে আমার যেই রুমটা আছে যেখানে আমি বিদ্যা চর্চা করতাম, জাদুবিদ্যা চর্চা করতাম, সেই রুমের মাঝখান বরাবর তুই মোটামুটি 1 থেকে 1.5 হাত ঘুরবি। ঘোরার পরে তুই একটা বোতল পাবি। এই বোতলটাকে তুই তুলবি, আর আমার যাবতীয় যত বই পুস্তক বা হাতের লেখা যত খাতা যা কিছুই আছে, আমার জাদুর সমগ্র জিনিসপত্র সব কিছু তুই নিয়ে এখান থেকে ফেলে দিবি সেই পুকুরের ভেতরে আর কি ফেলে দিবি। তো এর কথা বলার পরে উনি বললেন যে রফিকুল্লাহর ছেলে তাকে জিজ্ঞেস করলেন যে কেন এগুলো কেন করব। তখন উনি বললেন যে আমার অনেক বড় একটা ভুল হয়েছে, আমি অনেক বড় একটা আলেম জিনকে এভাবে বন্দি করে রেখেছি, এটা আমার অনেক বড় ভুল হয়েছে, আমার উচিত তাকে মুক্তি দেওয়া। কারণ সেই বোতলের ভেতরে বন্দি থেকে সে সম্পূর্ণ সময় আমাকে লানত দিচ্ছে, আমাকে অভিশাপ দিচ্ছে। এই কারণে আমার খুব কষ্ট হচ্ছে, বাবা তুই দয়া করে আমাকে এই কাজটা করে দে। তো এই স্বপ্ন দেখার পরে ভোরবেলাতেই রফিকুল্লাহর ছেলের ঘুম ভেঙে যায়। তো এরপরে উনি কি করলেন, চলে গেলেন ওনার বাবার সেই রুমের মধ্যে যেখানে উনি এই জাদুবিদ্যা চর্চা করতেন। এবং আসলে উনি যখন খুললেন 1-1.5 হাত ভেতরে যাওয়ার পরে উনি খুঁজে পেলেন ওনার বাবা একটা বোতল সেখানে রেখেছে, এবং বোতলটার মুখে লাল কালারের কাপড় দিয়ে কিছু পুটলি বাঁধা, অর্থাৎ টোটেম টাইপের কিছু একটা, যেটা দিয়ে বন্দি করা হয়। তো উনি কি করলেন, সেটা নিলেন, খুলে দিলেন, বোতলটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উনি আর বাদ বাকি যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে ফেলে দিলেন সেই পুকুরের ভেতরে। এবং এরপরে উনি আর কোনো স্বপ্ন দেখেননি বা ওনার সাথে আর কোনো কিছু হয়নি। তো এই ছিল রফিকুল্লাহর ছেলে অর্থাৎ শিলাপুর যেই শ্বশুর ছিলেন ওনার ঘটনা, ওনার বাবাকে নিয়ে। তো এরপরে উনি বললেন কি যে এখন তো আমি সব কিছুই তোমাদেরকে বললাম, এখন তোমরা কবিরাজের কাছে গিয়ে দেখো, যদি কোনো কিছু হয় আর আমার বাবাকে তোমরা ক্ষমা করে দিও। এই কথা শুনে শিলাপু তৎক্ষণাৎ ওনার মাকে আবার ডেকে আনলেন, এবং 2 দিন পরে ওনারা রওনা দিলেন আবার সেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এবং সিরাজগঞ্জে যাওয়ার পরে উনি হুজুরকে যখন সব কিছু শিলাপু জানালেন, তখন হুজুর বললেন কি যে হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, আমি আমার পালিত জিনকে দিয়ে খোঁজও নিয়েছিলাম, তোমার দাদা শ্বশুর যে কাজগুলি করেছে আমি কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমার মুখ থেকে শুনে সম্পূর্ণটা কনফার্ম হলাম। উনি আসলে এরপরে কি হয়েছে জানো, তোমাদের ঘরে যে কালো জাদুটা করা হয়েছে সেই কালো জাদুটার কারণে সেই জিনটা আলেম জিনটা প্রতিশোধ নেওয়ার জন্যে তোমাদের বাসায় এবার ঢুকেছে। তো এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আলেম জিন আবার প্রতিশোধ কেন নেবে। আসলে জিন আলেম হলে ওনাদের তো রাগ থাকে, এত বছর বন্দি থাকার পরে, এত বছর কষ্ট পাওয়ার পরে অবশ্যই রাগ হবে, স্বাভাবিক। তো এরপরে হুজুর বললেন কি যে জাদু যখন করা হয়েছে তোমাদের উপরে, কালো জাদু, তোমাদের বাসার সবার উপরেই এই জিনটা খেয়াল রাখতো, এবং তোমাদের বাসার কেউই তোমাদের উপরে এই কালো জাদুটা করেছে, এবং যেই ব্যক্তি জাদুটা করেছে তাকে ফলো করেছিল সেই জিন, সেই আলেম জিন। এবং যেই কবিরাজের মাধ্যমে তোমাদের উপরে কালো জাদুটা করানো হয়, সেই কবিরাজকে গিয়ে সে অনুরোধ করে এবং তার সাথে চুক্তি করে যে তুমি তো এই বাসায় কাউকে পাঠাবাই, তাহলে আমাকে পাঠাও, আমি এ কাজ করে দিব, আর তুমি যদি আমাকে পাঠাও তাহলে বিনিময়ে তোমাকে আমি অনেক কিছু দেব। কবিরাজ আর লোভ সামলাতে পারেনি, তো সে আলেম জিনটাকে তোমাদের বাসায় পাঠিয়ে দেয়। আর এরপর থেকে এই আলেম জিন তোমাদের বাসায় এসে কাজকর্ম শুরু করে। প্রথমে তো কালো জাদুর কাজ শুরু করে, এরপরে তোমার সন্তানকেও নষ্ট করে প্রতিশোধের জন্যে।
তো এখন এটা খুবই জরুরি যে জাদুটা যে করেছে সে যেন এই জাদুটা তুলে নেয়, আর যে জায়গায় তোমার পোতা আছে বিভিন্ন টাইপের তাবিজ কবজ সেগুলো যেন সে তুলে নেয়। এরপরে ওনারা আবার বাসায় আসলেন। বাসায় আসার পরে জিজ্ঞেস করলেন সবাইকে বসে থেকে, যে শিলাপু জিজ্ঞেস করছেন যে যদি এই কাজটা কেউ করে থাকেন দয়া করে আমাকে বলে দিন, কারণ এর জন্য আমাদের অনেক ভুগতে হবে, আমার 2টা বাচ্চা মারা গেছে, দয়া করে বলে দিন, আমি কিচ্ছু বলবো না, আল্লাহর কসম করে বলছি কিছুই বলবো না। এরপরে ওনাকে অবাক করে দিয়ে ওনার শাশুড়ি কাঁদতে শুরু করলেন এবং বললেন যে মা, আমি এই জাদুটা করেছি। শিলাপু একেবারেই অবাক এবং উনি জিজ্ঞেস করলেন, মা আপনি কেন এটা করলেন? ওনার মা ওনার শাশুড়ি বললেন যে বিয়ে করে আসার পর আমি দেখলাম যে বাসার সবার সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আমার তো সেরকম আর দাম থাকলো না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আমার ছেলে, আমার পরিবারের সবাইকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে, এই কারণে আমি ভয়ে তোমার উপরে জাদুটা করেছি। কিন্তু আমি কোনোদিন চাই নাই যে আমার নাতিরা মারা যাক এভাবে, নাতি নাতনি যেই হোক জন্ম হওয়ার আগেই মারা যাক, এটা আমি কখনো চাই নাই। এরপরে শিলাপু কিছু বলেন না, কিন্তু ওনার শাশুড়ি নিজে থেকে গিয়ে তাবিজ কবজ সব তুলে আনেন এবং এরপর ওনারা সবাই মিলে যান সেই কবিরাজের কাছে। এবং কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ তাদেরকে বলে যে এখন তো জাদু উঠে গেছে, কিন্তু জিনটা তো প্রবেশ করতে পেরেছে অলরেডি, ঘরের যে বাঁধনটা ছিল সেটা নষ্ট করে কালো জাদুর কারণে। এখন জিনটার সাথে কথা বলতে হবে যে কেন আর ক্ষতি যেন না করে। তো এরপরে উনি জিনটাকে আহ্বান করলেন এবং জিনটার কথোপকথনের মাধ্যমে বোঝা গেল সে খুবই প্রচণ্ড রাগান্বিত এবং সে কোনোভাবেই এই প্রতিশোধ নেওয়া থেকে ছাড়বে না, পিছু হটবে না। তো এরপরে এই যে কবিরাজ হুজুর উনি বললেন কি, দেখো তুমি তো একজন আলেম, তুমি কেন এরকম করবা? অনেক বোঝানোর পরে চিন্তা মানলো এবং বলল কি যে ঠিক আছে, আমি জানি আমার অন্যায় হয়েছে, দোষটা আসলে এই মেয়েরও না, এই মেয়ের হাজব্যান্ডেরও না, দোষ ছিল রফিকুল্লাহ, সে শাস্তি পেয়েছে, কিন্তু আমার কি দোষ ছিল? এত বছর আমিও তো আমার ছেলেমেয়ের কাছ থেকে দূরে ছিলাম, আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম, তাদেরকে দেখতেও পারিনি। তো এখন আমি চাই আমি এই কষ্টে এই পরিবারের ছেলে যে আছে যে বাবা হওয়ার জন্য সক্ষম তাকে আমি বোঝাবো। তখন কবিরাজ তাকে জিজ্ঞেস করলেন যে কিভাবে বোঝাবা? তখন সেই জিনটা বলল যে পরবর্তীতে যখন ওর কোনো সন্তান হওয়ার অবস্থায় যাবে, ওরা ওর স্ত্রী প্রেগনেন্ট হবে, এরপরে 2 বছর পার হবে, ও ওর সন্তানের চোখ দেখতে পারবে না, মুখ দেখতে পারবে না, চেহারা দেখতে পারবে না, কিচ্ছু পারবে না। আমি বোঝাতে চাই যে এই দূরত্ব কতটুকু কষ্টের। এরকম শর্ত যদি তোমরা মানো তাহলে পরবর্তীতে 2 বছর পর আমি তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু এই 2 বছরের মাঝখানে যদি এই সন্তানের বাবা তার কাছে আসে তাহলে আমি সবাইকে মেরে ফেলবো, এটাই আমার শর্ত। তো এই শর্তে সবাই রাজি হলো এবং মোটামুটি এর 6 মাস পরে শিলাপু আবার প্রেগনেন্ট হলেন এবং ওনার প্রেগনেন্ট হওয়ার মোটামুটি 3-4 মাসই হয়েছে এরকম অবস্থায় জানা গেছে। জানার পরে ভাইয়া চিন্তা করলেন যে নাসিম ভাই চিন্তা করলেন যে এভাবে তো থাকা সম্ভব না, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি আমার বাচ্চার বউকে রেখে আমি কিভাবে থাকি, তো আমি বিদেশ চলে যাই, এটাই একমাত্র সলিউশন। উনি তখন ভিসা এবং বিভিন্ন টাইপের যে বিদেশ যাওয়ার কাগজপত্র সেগুলো জোগাড় করতে লাগলেন, কিন্তু কিছুটা সময় লাগার কারণে শিলাপুর আম্মু তখন শিলাপুকে নিয়ে চলে যান সিরাজগঞ্জে। তো এর মাঝখানে মোটামুটি 2-3 মাসের মধ্যে ওনার ভিসা হয়ে গেল, সব কিছুই কমপ্লিট। উনি চলে গেলেন মালয়েশিয়াতে, কিন্তু মালয়েশিয়া যাওয়ার আগে উনি একবার মাত্র ওনার ওয়াইফের সাথে দেখা করেছিলেন। যেদিন ফ্লাইট ছিল সেদিন তিনি বগুড়া থেকে সিরাজগঞ্জ গেলেন এবং 10 মিনিটের মতো ওনার ওয়াইফের সাথে কথা বলেছেন, এরপর উনি চলে গেলেন। মাঝখানে ওনার একটা মেয়ে হয়, যে মেয়েটার নাম হচ্ছে এখন নিশাত, তার বয়স হচ্ছে 10 বছর এবং সে একজন কোরআনের হাফেজা হচ্ছে এখন বর্তমানে। তো এর পরবর্তীতে আর কোনো প্রবলেম হয়নি। এরপরে নাসিম ভাই আবার এসেছিলেন 2024 সালে এবং এরপরে 2025 সালে ওনাদের একটা ওনাদের যমজ বাচ্চা হয়, একটা মেয়ে এবং একটা ছেলে। মাঝখানে নাসিম ভাই কয়েকবার এসেছিলেন, কিন্তু উনি এখনো বলেন যে বুঝতে পারো এই জিনিসগুলো কেমন, আমার নিজের সন্তানের চেহারা আমি 2 বছর দেখতে পারিনি, তার কান্নাকাটি শুনতে পারিনি, তার মুখে বাবা ডাক শুনতে পারিনি, শুধু শুনেছি আমার বউয়ের কাছ থেকে যে সে কেমন আছে, দেখতে কেমন হয়েছে, এতটুকুই শুনতে পেরেছি, আর কিছুই না। কতটুকু কষ্টের এটা আমার জন্য তোমরা বুঝতে পারবে না। আর পরিবারের একটা মানুষের এরকম ভুলের জন্য আমাদের সবাইকে কতটুকু ভাবে সাফার করতে হয়। তো এই ছিল মোটামুটি ঘটনা। এখন ওনারা সবাই ভালো আছেন, মেয়ে হাফেজা হচ্ছে এবং ছেলেরাও বড় হয়ে যাচ্ছে মোটামুটি, এখন ছেলে মেয়ে 2জনই, ওনারা এখন 3 সন্তানের মা বাবা।
এই ছিল আসলে মমিয়াপুর ঘটনা। উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বললাম। যদি কোনো কিছু মিস হয়ে থাকে আর মমিয়াপু যদি শুনে থাকেন তাহলে প্লিজ আম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আর লিসেনারদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর যদি ভালো লেগে না থাকে দেন আই এম রিয়েলি সরি। আশা করবো আপনাদের চাহিদা মতো ঘটনা আরও নিয়ে আসার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। যদি আমাদের আজকের এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং সেই সাথে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।